পাচ্ছেন এবং বুঝতেই পারছেন যে বরগুনাটা ঢাকা থেকে অনেক দূরে এবং সেখান থেকে তার আসাটা সম্ভব হয়নি। সুতরাং আমাকে যেটা করতে হবে তার ঘটনাটি পড়ে শোনাতে হবে আপনাদের। লিখছেন সাজ্জাদুর রহমান রনি। আজ যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব তা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ওর নাম জাহিদ এবং বাড়ি ঝালকাঠি জেলায়। গল্পটি ওর মুখ থেকে শোনার কারণে আমি আমার ফ্রেন্ডের বর্ণনা মোতাবেক বলছি। প্রায় ৬-৭ বছর আগে আমার গ্রামের বাড়ির এক ঘটনা। আমার গ্রামের পাশের গ্রামেই একটা মেয়ে, নাম তার লাভলি। মেয়েটির বয়স ১২-১৩-র কাছাকাছি। ওরা তেমন আর্থিকভাবে সচ্ছল ছিল না। সে হঠাৎ করেই কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ শুরু করে, যেমন অকারণেই হাসা, বিড়বিড় করে কথা বলা, যাকে তাকে ধরে ধাক্কা দেয়া এবং প্রায় সময়ই বিভিন্ন গাছে উঠে বসে থাকা। নিশ্চিতভাবেই তাদের পরিবারের মহা চিন্তার কারণ ছিল মেয়েটি। এই ধরনের আচরণ তার ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছিল। প্রায় ৩ মাসের মতো অতিবাহিত হওয়ার পর ওই মেয়েটির বাবা মা এর প্রতিকারের জন্য এক হুজুরের শরণাপন্ন হন। হুজুর সব ঘটনা শোনার পরে ওই মেয়েটির বাবা এবং মায়ের সাথে তাদের বাড়িতে যায়। হুজুর ওদের বাড়িতে গেলে সে দেখতে পায় যে তখন মেয়েটি একটি গাছে উঠে বসে আছে। স্বাভাবিকভাবেই অনেক লোক জড়ো হয় সেখানে। নিচ থেকে অনেক ডাকার পরেও মেয়েটি গাছ থেকে যখন নামছিল না, তখন তার বাবা যে কোনো একজন লোককে যে গাছে উঠতে পারে তাকে গাছে ওঠার জন্য বলল। সেখান থেকেই একজন লোক গাছে উঠল তাকে নামানোর জন্য এবং সেখানেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। অনেক চেষ্টার পরও যখন মেয়েটি কিছুতেই নামতে চাচ্ছিল না, তখন গাছ থেকে হঠাৎ করে সে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। এরপরে ওখানে হৃদয় বিদারক ঘটনার বর্ণনা নাই বা দিলাম। ঘটনার এখানেই শেষ নয়, যেটা হলেই ভালো হতো, সেটা হলেই ভালো হতো। এবং এর পরে অনেক দিন অতিবাহিত হলো, সবকিছু স্বাভাবিক নিয়মে চলছিল। এতক্ষণ যা বলছিলাম সবই ঠিক ছিল, কিন্তু এখনকার ঘটনা অবিশ্বাস্য কিছুই, যেটা সহজে বিশ্বাস হওয়ার কথা নয়। ওই মেয়েটি মারা যাওয়ার প্রায় ১.৫ মাস পরেই গ্রামে এক অচেনা মেয়ের আবির্ভাব, যে কিনা বোবা। গঠন, আকৃতি এবং চেহারায় ওই মেয়েটির সঙ্গে অবিশ্বাস্য মিল। তাকে দেখে গ্রামের সবাই আঁতকে ওঠে। কিন্তু মেয়েটি যেহেতু বোবা, তাই তাকে কোনো প্রশ্ন করার সুযোগ নেই, কিছু জানারও সুযোগ নেই। ওই বোবা মেয়েটি গ্রামে আসার পর থেকেই যে মেয়েটি মারা গিয়েছিল তার বাবা প্রায় প্রতিদিন রাতেই অসম্ভব রকমের আজে বাজে স্বপ্ন দেখা শুরু করেন এবং ওই বোবা মেয়েটি মৃত লাভলির বাবাকে দেখলেই কিছু বলার চেষ্টা করত। একদিন মধ্যরাতে লাভলির বাবা টয়লেটে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। লাভলির কবরটা ছিল তাদের ঘর থেকে ২৫-৩০ মিটার দূরে। টর্চ লাইট নিয়ে বাইরে বের হওয়ার পর সে যা দেখতে পেল তা হয়তো তার জীবনে ঘটে যাওয়া সেরা ভয়ানক ঘটনা। টর্চটা মারার পর হয়তো তার অজান্তেই টর্চের আলোটা গিয়ে পড়েছিল ওই কবরের ওপর। সে দেখতে পেল যে কাফনে মোড়ানো একটি লাশ ওই কবরের পাশে পড়ে আছে এবং তার মেয়ের কবরের ওপরের অংশ ফাঁকা। এই বীভৎস দৃশ্য দেখার পরে তিনি এক চিৎকারে ঘরে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন। যেহেতু তার স্ত্রী ঘটনার কিছুই জানেন না, তাই ওই রাতের মতো তাকে মাথায় পানি দিয়ে দুজনে ঘুমিয়ে পড়লেন। ভোর হওয়ার পরে আশেপাশের লোকজন সহ সবাই ঘুম থেকে উঠলে তারাও ওই একই দৃশ্য দেখতে পায় এবং তারা আরও দেখতে পায় যে মৃত লাভলির কবরে কোনো লাশ নেই। কাফনের কাপড়ের মাথার অংশ খুলে তারা দেখতে পায় যে সেটা লাভলিরই লাশ এবং এতদিন হওয়ার পরেও ওই লাশটিতে তেমন কোনো পচন ধরেনি। এবং এখানে আরো আশ্চর্যজনক হলো, সেদিন থেকেই সেই বোবা মেয়েটিকে আর গ্রামে দেখা যায় না। এটাই ছিল মোহাম্মদ সাজ্জাদুর রহমান রনির পাঠানো ঘটনা। এতক্ষণ আপনারা শুনলেন। জানি না কেমন লেগেছে আপনাদের। যদি ভালো লাগে তাহলে আমাদের SMS করে জানাবেন, যদি খারাপ লাগে তাহলেও আমাদের SMS করে জানাবেন। কি ধরনের ঘটনা আপনারা জানতে চান, কি ধরনের ঘটনা শেয়ার করলে আপনাদের ভালো হয় সেটা জানতে চাইবেন। আসলে এটা আমাদের হাতে কিছু নেই, পুরোপুরি আপনাদের হাতে। আপনারা যে ঘটনা পাঠাবেন সেই ঘটনায় আমরা আপনাদেরকে শোনাবো। যারা পাঠাবেন তাদেরকে আমরা স্টুডিওতে নিয়ে আসবো। এবং আমি দেখতে পাচ্ছি অনেক SMS এসছে। আমাকে মাজহারুল ইসলাম লালবাগ থেকে লিখেছেন, তিনি নতুন জয়েন করেছেন ভূত FM-এ। ওয়েলকাম টু ভূত FM, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব। আমাকে অনি আনাম SMS করেছেন বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ময়মনসিংহ থেকে।
এবং তিনি গত ফ্রাইডেতে হ্যাপি নিউ ইয়ার বলেছেন সবাইকে, বাট আমি সেটা পড়িনি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। অ্যান্ড ডেঞ্জার ম্যান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, ভাইয়া শীত লাগছে, এবং তিনি আমাদের সাথে এই মুহূর্তে আছেন। এরপরেও আখি আমাদেরকে খুলনা থেকে এসএমএস করেছেন। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন প্রমি, লিখেছেন ভাইয়া তিনি লেপে নিচে শুয়ে শুয়ে ভূত এফএম শুনছেন। রনি আমাকে এসএমএস করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। এবং আমাকে ফাহিম এসএমএস করেছেন যাত্রাবাড়ি থেকে, আর তিনি তার আম্মু আর তার বোন সবাই মিলে শুনছেন এবং অনেক ভালো লাগছে তার কাছে ঘটনাগুলো। শালিকা নিয়ে ভূত এফএম শুনছেন। হলুদ ময়মনসিং লিখেছেন এভাবেই। অন্তর হৃদয় লিখেছেন ফ্রম রাজশাহী, ঝাল ঝাল ভয় করছে। ওকে। মামুন আমাদের লিখেছেন যে তিনি আমাদের সাথে নতুন জয়েন করেছেন। থান্ডার বয় ময়মনসিং থেকে এসএমএস করেছেন দ্য বস গৌরীপুর থেকে। ফেসবুক সৌমিক ময়মনসিং থেকে। আওয়াজ চট্টগ্রাম থেকে বাবু আমাদের এসএমএস করেছেন। সোহরাওয়ার্দী হল রাজশাহী ইউনিভার্সিটি থেকে। চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন একজন, নাম লেখেননি, ইমা আমাদের এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন বৃষ্টি অ্যান্ড অনিক, আমাদের এসএমএস করেছেন টার্জেন ভূত, এসএমএস করেছেন মিল্টন, এসএমএস করেছেন সেজুতি অ্যান্ড আরেকজনের নাম আমি পড়তে পারছি না। আমাকে সাজিদ এসএমএস করেছেন, সুদীপ্তা আমাদের এসএমএস করেছেন আমাদেরকে আরো একজন, নামটা পড়তে পারছি না। রিদওয়ান আমাদের এসএমএস করেছেন, এছাড়া আরো অনেকে। সো আমি এসএমএস নিয়ে আবারও ফিরে আসবো, তার আগে যারা অনেক কষ্ট করে আমাদের সাথে এই মুহূর্তে এসে উপস্থিত হচ্ছেন, স্টুডিও পর্যন্ত যারা এসছেন, তাদের সাথে কথা বলবো। এবং তার আগে ছোট্ট একটা ব্রেক, অবশ্যই আমার জন্য না, মাসুমের ইশারায়। রাইট, ভদ্রলোকের এক কথা একটি ব্রেকের পরে ফিরে এসছে আবারও ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল নিয়ে। আর সেই সাথে আমাদের সাথে আজকে আমাদের গেস্টরা যারা উপস্থিত আছেন তাদের সাথে আমরা এখন কথা বলবো। এবং প্রথমেই আমি কথা বলবো স্যামের সাথে। অ্যান্ড স্যাম, আপনার ফ্রেন্ডের নামটা একটু বলবেন? পলাশ। ইউ অ্যান্ড পলাশ, আপনাদের দুজনকে অনেক অনেক থ্যাঙ্কস। ইউ হ্যাভ কাম অল দ্য ওয়ে ফ্রম রাজশাহী, রাইট? ধন্যবাদ রাসেল ভাই, আপনাকেও। ওকে, সো আপনারা রাজশাহী থেকে এসেছেন, কিভাবে এসেছেন আমাদের একটু জানান শুরুতেই। ভাইয়া অনেক কষ্ট, সেই 12টার সময় উঠছি বাসে, আর 10টার সময় নামছি। তারপরে তো আপনার এখান থেকে হাঁটতে নিচে আবার লিফট বন্ধ। ওকে, এটা অফ দ্য রেকর্ড বললে ভালো হতো। এনিওয়েজ, আমরা ঘটনায় চলে যাব। আচ্ছা, যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনার কাছে কি বেশ কিছু ঘটনা রয়েছে। আপনি থ্যাঙ্কস আরো একবার যে আপনি রাজশাহী থেকে এসেছেন অনেক কষ্ট করে, অনেকটা পথ পাড়ি দিয়ে এবং অনেকটা সময় লেগেছে। মানে প্রায় আপনার জার্নিটা কতক্ষণ ছিল? অলমোস্ট 10 ঘন্টা জার্নি করে এসেছেন। তারপর আপনি এখন ঠিক আছেন। আমরা ঘটনায় যাই। প্রথমেই শুরু করছি রাসেল ভাই আমার চাচার কাহিনীটা নিয়ে। আমার চাচা আর্মিতে আছে, সে খুব সাহসী একজন মানুষ। তারপরেও তার কবুতরের খুব শখ। আচ্ছা, আপনি সাপের ঘটনাটা দিয়ে শুরু করবেন না? সাপের ঘটনাটা আগে শুনি, সাপের কামড়ে। আচ্ছা, রাসেল ভাই যে ঘটনাটা আপনাকে লিখে পাঠাইছিলাম, আমি ইমেল করছিলাম, সেটা আমার ছোট চাচার ঘটনা। ছোট চাচা যখন মারা যায় তখন আমরা পাবনা থেকে আমাদের কাছে খবর আসে যে আমার চাচা মারা গেছে। তো আমরা খুব তাড়াতাড়ি আমাদের গ্রামের বাসায় চলে আসি। রাজশাহীতে আমার গ্রামের বাসা। তো এসে দেখি, আসার পরে 5 মিনিট পরে দেখি মারা গেছে। এটা আমরা তখনই বুঝতে পারলাম যখন তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল। আচ্ছা, এর ভিতরে আমরা বুঝতে পারলাম যে তিনি এখন মারা গেছে। আর সেদিনটা খুব খারাপ ছিল, কারণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে মানে কাদার যেই আভাসটা এটা পাওয়া ছিল। তো সবার চিন্তা ছিল যে তাড়াতাড়ি মাটি দিয়ে দিতে হবে। যখন সবাই এরকম করে, তো কবরটা খুঁড়ে রাখার পরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো কবরের ভিতরে পানি জমে যায়। আচ্ছা, প্রায় আধ হাত মতো পানি জমে যায়। তো ওইভাবে একটা লাশ কবর দেওয়া কখনোই সম্ভব না। তাই গ্রামে সাধারণত করে কলা গাছ কেটে কবরের নিচে যতটুক জায়গা পানি জমে আছে, ততটুক জায়গাতে ছোট ছোট করে কলা গাছ কেটে তার উপরে লাশটা দেওয়া হয়েছিল। আচ্ছা, তো এইভাবে আমরা দাফন কাফন সব সমাপ্ত করে মাটি টাটি দিয়ে সবাই বাসায় যার যার বাসায় শেষে
ফিরে গেল। তো আমি আব্বু সবার সাথে বসে গল্প করছে যে সে কিভাবে মারা গেল। তো সাধারণত সবকিছু করার পরে ঘুমানোর আগে সবাই হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে ঘুমাতে যায়। তো আমি চিন্তা ভাবনা করছিলাম যে বাসা থেকে বাসা থেকে বের হয়ে কল। হুম তো হুম। একা একা ভয়ে যাইতে পারতেছিলাম না। তো আমার চাচি বলল, চলো বাবা আমি আর তুমি যাই। তো কলের দূরত্ব আর হচ্ছে কবরের দূরত্বটা 20 কদম হুম এরকম হুম। হবে। আর কলটা যে পজিশনে আছে সে পজিশন থেকে কবরটা একেবারে সরাসরি দেখা যায়। আচ্ছা এই পরিস্থিতিতে আমি যখন কবরের সাইড দিয়ে কলের মানে টিউবওয়েলের কাছে যাই, হুম তখন হুম। দেখি যে হচ্ছে সাদা কে যেন বসে আছে। আচ্ছা আমি আর ভয়ে তাকাই নাই। তো চাচি দেখতে পাইছে পুরাটাই। পুরোটা দেখতে পাওয়ার পরে চাচি বলছে যে, "বাবা চলো তাড়াতাড়ি বাসায় চলে যাই।" হুম হুম। ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। তো বলল যে আমি বললাম যে, "পানি নিবেন না?" তো বলল যে, "না, পরে পানি নিয়ে যাবো।" বাসায় আসলাম, আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে গল্প করছি। এমতো অবস্থায় চাচির রুম থেকে একটা বিকট ধরনের আওয়াজ আসে। আচ্ছা বাচ্চারা চিল্লালে যেরকম আওয়াজ হয়, হুম এরকম হুম। ধরনের আওয়াজ মানে আমাদের কানে আসে। তো আমরা সাধারণত মনে করছি যে চাচাতো ভাইগুলো চিল্লাচিল্লি করছে। আচ্ছা তারপরেও না, ক্রমশ আওয়াজটা বেড়ে যাচ্ছে। যখন আওয়াজটা বাড়তে শুরু করলো, তখন আমরা সবাই দৌড় দিয়ে চাচির রুমে গেলাম। চাচির রুমে যেয়ে দেখি যে অগোছালো অবস্থা। হুম হুম। তো অগোছালো অবস্থা, চাচি চিল্লাচিল্লি করছে আর খুব কান্নাকাটি করছে। কিন্তু ভয়েসটা যেই চাচা মারা গেছে ওই চাচার। আচ্ছা কিছুক্ষণের মধ্যেই মানে যিনি মারা গেছেন উনি এসছেন উনি বাসায়? আসছে আচ্ছা ওনার মাধ্যম দিয়ে। তো চাচির সাথে আসার কারণটা এটাই যে চাচির গায়ে মানে জিন ওঠানামা করতো আগে থেকেই। আচ্ছা আর আগে বলে নিই যে আমার দাদা মানে জিন সাধনের যে বিষয়টা থাকে, এই জিন সাধনটা করতো। আচ্ছা তো চাচির গায়ে আসছে। চাচি তখন খালি বারবার বলছে যে, "আমি জাগা পাচ্ছি না। আমি এই জন্যই আমি উপরে বসে আছি। জাগা পাচ্ছি না। তুমি কে?" আম্মু যেয়ে পাশে বসে জিজ্ঞাসা করলো, "তুমি কে? তুমি কিভাবে এখানে আসলা?" তো বলছে যে, "ভাবি তুমি চিনতে পারছো না? আমি হাবি।" মানে চাচার নামটা ছিল হাবিব। উনি কি ওনার ভয়েসেই কথা উনার বলছিলেন? ভয়ে যে কথা আচ্ছা বলছে এবং ওকে মানে উঠানো গ্রামের যে আঙিনা থাকে, হুম হুম। আঙিনাতে অনেক লোক ভর্তি। আচ্ছা সবাই মানে কোন একটা শো শুনলে যে অবস্থাটা হয় ওইভাবে দেখছে। হুম হুম। তো যখন বলল যে, "তুমি তো মারা গেছো, তুমি আসলা কিভাবে এখানে?" তো বলতিছে যে, "মানুষ মারা গেলে কি আসতে পারে না? আমি কোনো জায়গা পাচ্ছি না। আর যে কবরটা দেওয়া হয়েছে চারিদিক থেকে পানি এসে আমি মানে খাড়াল যেটাকে বাঁশ দিয়ে হুম হুম। ওই খাড়ালের সাথে ঠেকে গেছি। আচ্ছা এই জন্য আমি উপরে উঠে বসেছিলাম। আর ওরা বাইরে গেছিল, ওদের মাধ্যম দিয়ে আমি ভিতরে আসছি।" তো বলছে যে আমি মানে খুব কান্নাকাটি করছে। বলছে যে কেউ আমার জন্য দোয়া করছে না, সবাই খালি কান্নাকাটি করছে। আচ্ছা তো মরা বাড়িতে সাধারণত রান্না-বান্না হয় না। তো দাদা পাশের বাসায় খাওয়া-দাওয়া করতে গেছে, দাদার ভাইয়ের বাসায়। ওখান থেকে দাদাকে ডেকে নিয়ে আসা হলো। দাদাকে দেখে সে বিক্ষুব্ধ মানে খুব জোরে চিৎকার করে উঠল যে, "তুমি কেন এখানে?" মানে চাচা যে মারা গেছে এটা দাদা বুঝতে পারছিল যে ও মারা যাবে। হুম হুম। তো এইজন্য দাদার উপরে খুব ক্ষেপা। তো দাদা বলছে যে, "ঠিক আছে বাবা তুমি আমাকে মাফ করে দাও। যা ভুল হয়ে গেছে এটার তো আর মাসুল দিতে পারবো না। তুমি আমাকে মাফ করে দাও।" যে, "তোর কোনো মাপ নাই। তোকে আমি কোনোদিনই মাফ করতে পারবো না। আর তোর ব্যবস্থা করে আমি ছাড়বো।" এরকম একটা কথা বলে চাচি চুপচাপ নিস্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে আবার এমন মানে খিটখিট করে হেসে এমনভাবে আসে যে আপনার চাচির মুখের অবস্থা না দেখলে বোঝা যাবে না সে কেমন ভাবে বলছিল। তো সে বলছে যে, "তুমি কিভাবে মারা গেলা?" সাধারণত মানুষের প্রশ্নই এটা। যে তুমি যে তোমার বাবাকে দোষারোপ করছো, তুমি কিভাবে মারা গেলা? তো চাচি ওই চাচা বলছে যে, "আমি মারা যাইতাম না। আমাকে যদি আমার বাবা একবার কোনো দোয়া পড়ে ফু দিয়ে দিত, তাহলে আমি আর মারা যাইতাম না।" তো সাধারণত সবাই জানে যে কোথা থেকে সাপে কামড়টা দিছিল। তো ওটা সাপ ছিল না। আ কিন্তু আপনার চাচা গ্রামে সাধারণত টয়লেট থাকে না। আর আ গ্রামের লোকজন ভোরে বিভিন্ন জায়গায় টয়লেট করে। তো আমাদের ওইখানে একটা ঈদগাহ আছে। ঈদগাহর পাশে ও টয়লেট করতে গেছিল। ২-৩ বার মানে মানা করছে ২-৩ দিন এর আগে। তারপরেও সে ওখানে গেছে। ওইখান থেকে যখন ফিরে আসে, আ আ মানে সেদিনকেও গেছে যে আপনার
অন্যরকম একটা জিনিস দেখে। দেখে যে একটা অনেক সুন্দরী একটা মহিলা গা থেকে সোনা রূপা ঝরছে এরকম। তো উনি ওইখান থেকে ভয়ে দৌড় দিয়ে পালায় চলে আসে। আচ্ছা। দৌড় দিয়ে পালায় চলে এসে একটা বাড়ির কোনায় দাঁড়িয়ে আবার উকি দিয়ে তাকে দেখার চেষ্টা করে। দেন উকি দিয়ে দেখার পরেই সে বুঝতে পারে যে আমাকে কেউ ফলো করছে। আর ফলোটা করার কারণেই সে সাথে সাথে সাপরূপ ধারণ করে। সাপরূপ ধারণ করে ও দেখছে যে সাপরূপ ধারণ করছে। তো ওর পায়ে কাদা টাদা ভরে গেছিল। ওর নিচেই ছিল একটা পুকুর। ওই পুকুরের পাড়ে নেমে পা ধুচ্ছে। ওই সাপটা দেখলো যে নামলো পুকুরে এবং ভেসে চলে আসছে ওর দিকে। তো তাড়াতাড়ি সাথে সাথে উঠে পুকুরের পাড়ে উঠলো। ওঠার পরে লুকিয়ে গেল। ওই সাপটাও কিন্তু ওর সাথে সাথে পুকুরের পাড়ে উঠে ওকে ছোবল মেরে দেয়। কিন্তু ও তাকিয়ে নিচের দিকে কোনো সাপ দেখতে পায় না। যখন পা ঝাড়া দেয় তখন সাপটা পুকুরের ভিতরে পড়ে এবং যে আওয়াজটা হয় সেই আওয়াজটা পাশে বাসা থেকেও শুনতে পায়। তারপরে মনে করে সবাই যে সাপে কামড় মারছে। সে চলে আসলো। চলে আসার পরে বাসায় চলে আসলো। বাসায় এসে বললো যে আমাকে সাপে কামড় মারছে। সাধারণত সাপে কামড় মারলে সব পাটা বেঁধে দেওয়া হয়। তো পা বেঁধে তখন অন্ধকার ছিল, মানে এখনো আলো হয় নাই, সকাল হয় নাই, পরিপূর্ণ সকাল হয় নাই। সকাল হওয়ার পরে দুই ভাই মিলে আপনার সাপের কবিরাজের কাছে নিয়ে গেছে। তো সাপে ওঝার কাছে নিয়ে গেছে, যারা সাপ বিষটি ছাড়ে। তারা বিভিন্ন রকম দেখে তারপরে ব্লেড দিয়ে খোঁচায় না কোনো বিষ নাই তার শরীরে। তো বিষ নাই, বেঁধে ধুয়ে কি করবে? বাঁধনটা খুলে দিয়ে চলে আসলো তারা বাসায়। বাসায় আসার পরেই যে কাহিনীটা ঘটলো, আস্তে আস্তে মানে তার শরীরটা ওটা অবশ হয়ে যাচ্ছে। পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে, পুরো হাত টাত কোনো কিছুই সে আর নাড়াতে পারছে না। যেই সাপটা তাকে কামড় মারছিল সেটা আসলেই সাপ না, একটা হচ্ছে মানে জিন যার নাম সাপা ডাকনি। সে বলছে যে সাপা ডাকনি। তাকে অনেকভাবে সে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আমার দাদা বুঝতে পারছিল যে তাকে বাঁচানো সম্ভব না। তাকে যদি বাঁচাই তাহলে আমার দাদারই কোনো ক্ষতি হয়ে যাবে। আর সে ওই জন্যই ওকে আর বাঁচাতে যায়, মানে ওনার ছেলে। তো দাদা এই নিয়ে মানে পরে অনেক কান্নাকাটি। তো সাপটা যে সাপা ডাকনিটা ওই জিনটাকে আমার দাদাই নিয়ে আসছিল। নিয়ে আসার পরে কোনো জায়গা দিতে পারে নাই। কোনো খাবার দিতে পারে না। এর জন্যই তাকে এই চরম মূল্যটা দিতে হয়েছে। চরম মূল্যটা দিতে হয়েছে। ঠিক আছে, আমরা পরবর্তী ঘটনায় যাই। পরবর্তী ঘটনায় চলে যাই। আমাদের সাথে আরো একজন আছেন, আপনার নামটা একটু বলবেন প্লিজ। Hello listeners, me Rashid. Especially thanks to Russell Bhaiya. You're most welcome. ওকে, আর আসলে একটু সিক ছিলাম। আমার এখানে আসার বিষয়ে আমাকে যারা ইন্সপায়ার করেছে একটু থ্যাঙ্কস জানাই সবাইকে। মাহফুজা আন্টি, স্বর্ণা, সম্রাট, শুভ, লিটন ভাই, ফারুক ভাই, টুটল ভাই, রক, ইমাম, সবাইকে শুভেচ্ছা। ওকে, সো আপনার শুরু করছেন আপনি আদমজির ঘটনা দিয়ে, রাইট? আপনি আদমজিতে বহুদিন ধরে ছিলেন এবং সেইখানে ছোটবেলা থেকে আপনি অনেক উইয়ার্ড এক্সপিরিয়েন্স হয়েছে আপনার। সো কি ছিল সেই ঘটনাগুলো একটু শুনি। নর্মালি আমার জন্ম শৈশব টোটালি ওটা কেটেছিল আদমজিতে। তো আদমজিতে আমরা ওখানে স্টাফ কোয়ার্টারে থাকতাম। তো এই ঘটনাটা ঘটেছিল, ওই সময় আমি ছোট ছিলাম, আমি ক্লাস 2 তে পড়তাম। ওই সময় আমার বড় 2 ভাই বোন ছিল। তো ঘটনাটা ঘটেছিল আম্মুর সাথে। তো আম্মু এবং আব্বুর সাথে, দুজনের সাথে। আম্মু এবং আব্বু থেকে আমরা শুনেছি পর্যায়ক্রমে বিষয়টা। সেটা হলো, আমরা যে স্টাফ কোয়ার্টারে থাকতাম ওইখানে জায়গাটা আগে হসপিটাল ছিল। আচ্ছা। তো হসপিটাল ছিল, পরবর্তীতে হসপিটাল ক্লিয়ার করে ওখানে স্টাফ কোয়ার্টার করেছে গোডাউনের পিছনে। আচ্ছা। তো আমরা যেখানে থাকতাম আমাদের বাসাটার ঠিক সামনে বিশাল একটা আম গাছ ছিল। আর বের হয়ে যাওয়ার জন্য দুটো রাস্তা ছিল। বাম দিকে যে রাস্তাটা সেটা হলো সবাই ইউজ করে, আর ডান দিকে যে রাস্তাটা সেটা জাস্ট শর্টকাট, বাট ওই রাস্তাটা গিয়েছে টোটাল একটা স্ট্রেট লেফটিনে, টয়লেট যেটা ওখানে গিয়েছে ফরএভার। তো একদিন আমার আব্বু আমার দাদার সাথে দেখা করতে গিয়েছিলেন আরিচা। আব্বু আম্মুকে বলে গেছে যে ফিরতে লেট হবে, আমাদেরকে নিয়ে যেতে আম্মু শুয়ে পড়ে। তো ওদিন বিকালে আমরা খেলাধুলা করছিলাম বাসার বাইরে। আম্মু আমাদেরকে তাড়াতাড়ি ডাকার পরে যে তোমার বাসায় চলে আসো। আমাদের আম গাছের একটু পাশেই আমাদের মোরগ এবং মুরগির যে খোয়ারটা থাকে ওটা ছিল। তো আম্মু খোয়ারটা সবগুলো মোরগ মুরগিকে ঢুকিয়ে আম্মু ওটা লক করে দিল নিজের হাতে। আমাদেরকে ভিতরে ঢুকানোর পর আমাদেরকে বললো তোমরা যাও। আমরা ভিতরে চলে আসলাম। আম্মু বের হয়ে গেছে, রুম থেকে বের হয়ে গেছে।
তো পরবর্তীতে এটা আমরা আম্মুর কাছে শুনলাম, সেটা হলো আম্মুর গেটটা লক করে দেখলো যে আম গাছ থেকে শ্রীগাও অথবা এই টাইপের কোনো কিছু একটা পড়েছে। হুম হুম। এবং আম্মু স্পষ্ট ওটা দেখলো। দেখার পরে আম্মুর কাছে এটা মনে হলো যে এটা অস্বাভাবিক বড়। তো এটা আস্তে আস্তে গেল। তখন আম্মু প্রথমে ভাবলো যে এটা নর্মাল ঘটনা, হয়তো এই আসছে মোরগ মুরগি কিছু খাওয়ার জন্য। ওটা আস্তে আস্তে করে খোয়ারের সামনে গেল। তখনই আম্মু একটা খুব অদ্ভুত একটা বিষয় দেখলো, সেটা হলো দরজাটা অটোমেটিক খুলে গেছে খোয়ারের। হুম হুম। আম্মু চুপ করে আছে। খুলে যাওয়ার সাথে সাথে মোরগ মুরগি সবগুলো এক একটা করে ডাকাডাকি করে ওরা বের হয়ে যাচ্ছে। হুম হুম। বের হয়ে কোনোটা উড়ে যাচ্ছে, কোনোটা পাশে দৌড়ে চলে যাচ্ছে। বাট সবচেয়ে অদ্ভুত যেটা, আম্মা ভাবলো হয়তো ও ধরে একটাকে নিয়ে চলে যাবে। ও কিচ্ছু করতেছে না, ও চুপচাপ দাঁড়িয়ে আছে খোয়ারের সামনে, আর সবগুলো মোরগ মুরগি বের হয়ে যাচ্ছে। হুম। এটা দেখে আম্মু ভয় পেলো এবং আম্মুর কাছে এটা অস্বাভাবিক ঘটনা মনে হলো। আম্মু ব্যাক করে রুমে চলে আসলো। রুমে চলে আসার পরে এসে আম্মু টিএনটি থেকে আমার খালুকে ফোন দিল। খালু আবার আদমজিতেই জব করতো। খালুকে বললো যে রুমে আসো, বাসায় আসো। খালু বললো ঠিক আছে, আমি পরে আসবো। তো আম্মু আমাদের সবাইকে নিয়ে শুয়ে আছে। দেন আব্বু আসতেছিল, ব্যাক করতেছিল। তো আব্বু আর ঘুরে যায়নি, শর্টকাট যে রাস্তাটা সেটাই আব্বু ইউজ করতেছে। তো আব্বু নর্মালি রাতের বেলা ওখান দিয়ে আসতেছে, ড্রেন পাশে ছিল। আব্বু সিগারেট খেতে খেতে আসতেছিল। তো সিগারেট খেতে খেতে যখন আসতেছিল, তো ওখান দিয়ে একটা ঘটনা আছে যে এখানে অনেক সময় অনেকে চলাফেরা করে, এই জন্য ওখানে সিগারেট কিংবা ওখানে কেউ প্রস্রাব করতে বসতো না। হুম। তো আব্বু ওটা মাথায় ছিল না। তো আব্বু হঠাৎ করে শুনতেছে যে লাঠির ঠুক 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 আওয়াজ যেগুলো শুনতেছে। একটু পরে আব্বু দেখলো যে আব্বুর সামনে দিয়ে একজন বৃদ্ধ টাইপের লোক, পাঞ্জাবি পরা, কোট টাইপের পরা, এই ধরনের উনি হেঁটে আসতেছে। তো আব্বু করলো কি, সিগারেট টানতেছে, ওনাকে পাশ কাটিয়ে আব্বু চলে যাচ্ছে। একটু সামনে যখন গেল তখন উনি ডাক দিল আব্বুকে। ডাক দিয়ে বললো যে, নাম ধরে ডেকে হ্যাঁ নাম ধরে ডাকলো। ডেকে আব্বুকে বললো যে তুমি জানো না আমার সামনে সিগারেট খাওয়া যায় না, আর তুমি আমাকে সালাম দাওনি কেন? তখন আব্বু ভাবলো কি স্টাফ কোয়ার্টারে অন্য কেউ, কারো হয়তো মুরব্বী টাইপের কোনো আত্মীয় আসছে। আব্বু রেসপেক্ট করে ওনাকে সিগারেটটা ফেলে দিল এবং ওনাকে বললো যে আমার ভুল হয়ে গেছে। এটা বলে আব্বু আর একটু সামনে আগালো। সামনে আগানোর পর আব্বু কি যেন মনে করে আব্বু পিছনে তাকালো। সাথে সাথেই সাথে সাথেই পিছনে তাকিয়ে আব্বু দেখলো যেটা উনি নেই। ওকে। উনি নেই, এটা যখনই দেখলো আব্বু, তখন আব্বু বুঝে গেছে, তখন আগের কথাগুলো মনে পড়ে গেছে যে হ্যাঁ এখানে তো প্রবলেম আছে। তখন আব্বু করলো কি, সাথে সাথে আরেকটা সিগারেট ধরিয়ে ফেললো। সিগারেট ধরিয়ে খুব দ্রুত বাসায় আসলো। এসে দরজা নক টক করে আম্মুকে উঠালো। শুয়ে রুমে ঢুকে আব্বু ফ্রেশ হয়ে, খাওয়া দাওয়া কোনো কিছু করেনি, আম্মুকে বলো না খাবো না, শুয়ে পড়লো আব্বু। আম্মু আর কিছু বলেনি। আম্মু এক পাশে শুইলো, আব্বু একদম আমরা মাঝখানে ছিলাম, আর এক পাশে শুলো। তো অনেকটা সময় গেল। সময় যাওয়ার পর হঠাৎ করে আম্মু গঙ্গানের আওয়াজ শুনতেছে। আব্বু অনেক বাজেভাবে গঙ্গাচ্ছে। তো যখন গঙ্গাচ্ছে তখন আম্মু পাশ থেকে ধাক্কা দিচ্ছে, বাট আব্বুর কোনো ইয়ার হচ্ছে না, বেড়ে যাচ্ছে সাউন্ডটা। তখনই আম্মু ওনার পাশে যে ব্যাডলাইটের ইয়ারটা ছিল, সুইচটা ছিল, আম্মু ওটা জ্বালালো। এবং আম্মু যখন জ্বালাচ্ছে তখন কিন্তু আম্মু তাকিয়েছিল আব্বুর দিকে। আম্মু জ্বালালো, জ্বালিয়ে দেখলো ঠিক আম্মু যেটা আমাদেরকে বলেছিল, ম্যাক্সিমাম 1 years এর হবে, ম্যাক্সিমাম 1 বছরের একটা বাচ্চা ছেলে, কালো কুচকুচে, আব্বুর ঠিক বুকের উপরে বসে আব্বুর গলায় 2 হাত দিয়ে চেপে ধরে আছে। আচ্ছা। 2 হাত দিয়ে চেপে ধরে আছে। এটা যখন আম্মু দেখলো, আম্মু আর কোনো কথা বলার কোনো শক্তি পাচ্ছে না। আম্মু জাস্ট তাকিয়ে আছে। ও আম্মুর দিকে বাবা তাকালো, ডান দিকে ফিরে তাকালো। ডান দিকে ফিরে তাকানোর পর আম্মুর চোখ টোক দেখে আম্মু একদম হতবাক। ও সাথে সাথে আব্বুর বুক থেকে, যে বয়সের বাচ্চারা হামাগুড়িও দিতে পারে না, ও আব্বুর বুক থেকে একটা লাফ দিল মশারির একদম লাস্ট প্রান্তে, যেটা খাটের প্রান্তে, সেখানে গেল। ওখান থেকে আরেকটা লাফে জানালা দিয়ে, বাট জানালা বন্ধ করা ছিল। ভ্যানিশ, টোটাল ভ্যানিশ। তখন আম্মু তাকালো, আব্বুর গলায় নখ বসে গেছে। আচ্ছা। তখনই আব্বুকে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে উঠালো। আব্বু উঠলো। তো উঠানোর পর আব্বুকে একটু পানি খাওয়ালো, বাট ঘটনাটা আম্মু আব্বুর সাথে শেয়ার করেনি। পরের দিন সকালবেলা আম্মু যা দেখেছে তা আব্বুকে বললো। ইভেন আব্বুর সাথে যা যা হয়েছে আম্মু যেটা দেখলো সেটাও আব্বুকে বললো। সকালবেলায় আমাদের ওখানে একজন মাজুর টাইপের লোক থাকতো, উনি একটু ফরেস্ট গার্ড ছিল, ওনাকে আনলো, এনে কিছু দোয়া টুর করে দিল। তখন ওই মাজুর টাইপের লোকটা আমাকে দেখে বলেছিল, আপনার একমাত্র ছেলে তো, ও শনিবার এবং মঙ্গলবারটা ওকে একটু কেয়ারফুলি রাখবেন, আদারওয়াইজ এই ডে গুলোতে ও কোনো প্রবলেম হতে পারে। সমস্যাটা কেন হয়েছিল এটা কি বলেছে নাকি? নর্মালি উনি যখন সমস্যাটার কথা বলেছে, সমস্যাটার কথা ওই হুজুর যেটা বললো যে নাম্বার 1 প্রবলেম ছিল গাছ থেকে যেটা নেমেছে, এটা অদ্ভুত টাইপের একটা বিষয়, এটার কাছে ওনার কাছে কোনো ব্যাখ্যা নেই।
বাট এমন হতে পারে অন্য কিছু। বাট আব্বুর সাথে যেটা ঘটেছিল সেটা উনি বলল, যেই ভদ্রলোকের সাথে আব্বুর সাথে দেখা হলো, উনি যেহেতু সিগারেট খাওয়া পছন্দ করে না, সালাম দেয়নি, আব্বু ওনাকে ক্রস করতেছিল সিগারেট খেতে খেতে। এতে উনি রাগান্বিত হয়েছে, রাগান্বিত হয়ে উনি ওই বাচ্চা রূপে এসে না না, কারণটা আপনি আমাকে বলেছেন, এখন ঠিক মনে করতে পারছেন না হয়তো, যে কারণটা ছিল এরকম যে ওইখানে সম্ভবত একটা হসপিটাল ছিল। রাইট রাইট, এটা তো ফার্স্টেই বলেছি, ওখানে হসপিটাল ছিল। আর স্বাভাবিকভাবে তো এটা বুঝে যে হসপিটাল যখন থাকে, হসপিটালে অনেক ধরনের বিষয় হয়, রাইট। ছোট বাচ্চা অনেক নবজাতক মারা যায়, অনেকে ওখানে আপনার সিজার করে করে ফেলে, অনেক বাচ্চারা যারা দুনিয়াতে আসবে তাদেরকে দুনিয়াতে আসার সুযোগ দেওয়া হয় না, তাদেরকে এর আগে করে ফেলে, আপনার অপারেশন তো করে এখানে ফেলে। এরকম অনেক ধরনের ঘটনা হ্যাঁ, অনেক ঘটে। ধরনের তো ঘটনা ওই ছিল। দিনই আপনার আর কোনো কিছু হয়েছিল? হ্যাঁ, ওই দিনে যেটা হয়েছিল, আমাকে সকালেই বলেছিল, হুজুর বলেছিল যে ওকে একটু দেখে শুনে রাখেন। দেন দুপুরের দিকেই হবে, সিনিয়র যারা ভাই ছিল ওনারা খেলতে যাচ্ছে, ফুটবল নিয়ে যাচ্ছে, হাডুডু খেলবে নদীর পাড়ে, শীতলক্ষা নদীর পাড়ে। তো আমাকে সবাই আদর করতে বললো চলো, আমি চলে গেছি। আম্মু তো আর সবসময় দেখে রাখবে না, তো চলে গেলাম। ওনারা খেলাধুলা করতেছিল, আমি পাশে দাঁড়িয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে। পরবর্তীতে আমি নিজেকে আবিষ্কার করলাম পানির মধ্যে, আমি একবার ডুবতেছি, একবার উপরে উঠতেছি, একবার ডুবতেছি, একবার উপরে উঠতেছি, এমন ঝাপসা সব দেখা যাচ্ছে। তো নর্মালি যারা শীতলক্ষা নদীতে পাড়ে গিয়েছে, তারা পাড় থেকে জেটিটা অনেক দূরে, জেটিটা হলো যেখানে মাল খালাস করে। রাইট। তো আমি প্রায় জেটির কাছে চলে গেছি, অনেক দূর পাড় থেকে জেটি অনেক দূর, জেটির প্রায় কাছে চলে গেছি। পরবর্তীতে এরা আমাকে কিভাবে উঠালো, কিভাবে জানলো, আমি কোনো কিছুই জানি না। বাট আশ্চর্যের বিষয় হলো যেটা, যখন আমাকে উঠালো বাসায় নিয়ে গেল, আমি এক ফোঁটা পরিমাণ পানি খাইনি। ওকে, ফাইন। তো আমরা যে ঘটনাটা শুনছিলাম, সেই ঘটনাটার সবচাইতে বেস্ট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে যে আমি রাতের বেলায়, আপনি যখন ঘুম থেকে উঠবেন এবং আপনার যদি হঠাৎ করে ঘুম ভাঙে এবং আপনি যদি এরকম একটা অদ্ভুত দৃশ্য দেখেন, যে কোনো একটা বাচ্চা যে কিনা একদম কুচকুচে কালো, এবং মনে হয় মানুষের মতো, মানুষের গায়ের রঙের মতো কালো না সেটা, হলো যে তার শরীরটা কালো ছিল এবং চোখগুলো অদ্ভুত টাইপের ছিল, লাল টাইপের। আচ্ছা, আমার দিকেও যখন ওকে। তাকালো, সো এরকম উদ্ভট কিছু যদি দেখেন তাহলে বুঝতেই পারছেন যে কি অবস্থা হবে, এবং যেটি আপনার মশারি না তুলে মশারি ভেদ করে চলে যেতে পারে, বন্ধ জানালা ভেদ করে চলে যেতে পারে। আমি জানি না, আমাদের কাছে যে ঘটনাটা এরপরে শুনবো সেটাও একটা ওই যে বামন রিলেটেড ঘটনা, তো এরকম কিছু হতে পারে কিন্তু। সো সে ধরনের ঘটনা হতেই পারে। আরো একবার জানাই যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। কিছু SMS পড়ে ফেলে আমাকে লিখেছেন হাসিন, ঢাকা চট্টগ্রাম রোডে ড্রাইভ করছেন তিনি, এবং তিনি ঢাকায় ব্যাক করছেন, এবং তিনি বলছেন যে আজকে তার খুব আওসাম লাগছে এই শোটা শুনতে। তিনি শুনছেন অনেকদিন পর, তিনি ভয় পাচ্ছেন। ওকে, সো থ্যাংকস ফর বিং উইথ আস। ডিভিডি ফ্রম ওয়ারি, তিনি লিখেছেন রাসেল ব্রো, সবার SMS পড়ো কিন্তু আমার SMS পড়ো না। আমি এখন আপনার SMS পড়ছি, সো আমি পড়ি না এই কথাটা কিন্তু একদম ঠিক না, বলতে পারেন যে সুযোগ পাই না। সৌরভ আমাকে লিখেছেন, সৌরভ আমাকে লিখেছেন আমার ভাই সাজিদকে নিয়ে শুনছি, তার এইজ হচ্ছে 6। ওকে, সো সাজিদ অনেক সাহসী, বুঝতে পারছি। ইমন কাফরুল থেকে লিখেছেন ভাইয়া চরম কাহিনী। ডক্টর ফারজানা গ্রিন রোড থেকে লিখেছেন যে আই জাস্ট ইগারলি ওয়েট এভরি ফ্রাইডে ফর ভূত এফএম। থ্যাংক ইউ আমাদের সাথে এতদিন পর্যন্ত থাকার জন্য, এবং প্রতি ফ্রাইডেতে অনেক মনে করে আমাদেরকে শোনার জন্য। আফ্রিদা আমাদের লিখেছেন খুলনা থেকে যে শীতের কালো রাত, ও মাই গড, শীতের কালো রাতে একলা বসে শুনছি ভূত এফএম। ওকে, আমাকে সিলভিয়া লিখেছেন দিস ইজ মাই ফার্স্ট SMS। আমি আপনার প্রথম SMS-টি পড়ে ফেলেছি, আই এম সো লাকি। আমাকে আপনি মানে আর কখনোই ব্লেম করতে পারবেন না। রিমিক্স ঘোস্ট আমাকে লিখেছেন, রিমিক্স, আচ্ছা, তারপরে রিফাত তার নাম, খুলনা থেকে লিখেছেন যে তিনি ভূত এফএম শুনছেন। ডানা আজিমপুর থেকে লিখেছেন ঠান্ডা ঠান্ডা শীতে গরম গরম কাহিনী খুব ভালো লাগছে, ভয় এবং ঠান্ডায় কাঁপছি তবু ভূত এফএম শুনছি, লিখেছেন রোজি আখি মিলি হেতেমখা রাজশাহী থেকে। আনোয়ার ময়মনসিং থেকে লিখেছেন যে আচ্ছা, হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। ডিকশনারি সাব্বির BM কলেজ বরিশাল থেকে লিখেছেন, এবং তিনি বলেছেন যে কতগুলো SMS দিলে তুমি পড়বা। আপনাকে তার আগে প্রশ্ন করি যে কতগুলো SMS আপনি এই পর্যন্ত দিয়েছেন। রাজ আমাদের লিখেছেন ফ্রম বসুন্ধরা, হাই রাসেল, আমি 7 বছর বয়স তার, এবং তিনি বলছেন যে তিনি এখন শুনছেন, অনেক সাহসী বুঝতে পারছি। এনিওয়েজ, যারা SMS
এসএমএস করছেন এবং এসএমএস করতে চাচ্ছেন, যারা এসএমএস করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস এসএমএস করার জন্য। যারা এসএমএস করতে চাচ্ছেন তাদেরকে নিয়মটা আরো একবার জানিয়ে দিই। আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ছোট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসছে ঘটনায়, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। স্টেড ইন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমার কালেকশনে 200 কয়েন আছে। আর আমার আছে 1200 স্ট্যাম্প। হ্যাঁ? সব FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। এবং এতক্ষণ ধরে আমরা বিভিন্ন ঘটনাগুলো শুনছিলাম, মাঝখানে ছোট্ট ব্রেক নিয়েছিলাম, ব্রেকের পরে আবারও ফিরে এসেছি। যারা এসএমএস করতে চান তারা এসএমএস করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাকে এসএমএস করছেন। সুমাইয়া বরিশাল থেকে এসএমএস করেছেন এবং তিনি অনেক এসএমএস পাঠান তারপরে পড়া হয় না, এরকম একটা অভিযোগ করেছেন। আমি আই এম রিয়েলি সরি। বিথি লিখেছেন, আমাদেরকে এসএমএস করেছেন এবং বলেছেন যে তিনি ভূত এফএম কখনোই মিস করেননি, কিন্তু তার এসএমএস পড়া হয় না। আমি এসএমএসটা পড়ে ফেললাম এই মুহূর্তে, অ্যান্ড আমি সরি যে আপনার এসএমএস পড়তে পারিনি। লাভার বয় তিশাত আমাদের এসএমএস করেছেন। এছাড়া আমাদের এসএমএস করেছেন মাথা নষ্ট ভূত ময়মনসিং থেকে। আমাদের এসএমএস করেছেন SI ইকবাল ফ্রম নরসিংদী। আমাদের এছাড়াও এসএমএস করেছেন মোহাম্মদ গদ্দাফি রাজশাহী থেকে। এছাড়াও মিজান কক্সবাজার থেকে এসএমএস করেছেন। আমাদের এসএমএস করেছেন রাহাত। এছাড়াও আমাদের এসএমএস করেছেন রবিউল, মাহের, সুজাত, দারা, জাহিদ, অন্তর বরিশাল থেকে, আশিক, রাব্বি আমাদের এসএমএস করেছেন। তুহিন এসএমএস করেছেন নয়া পল্টন থেকে। এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অমৃতা, সুজিত। এছাড়াও আমাদের এসএমএস করেছেন সবুজ ড্যামরা থেকে। সো যারা এসএমএস করতে চান এখনো এবং যারা এসএমএস করতে পারছেন না বা নিয়মটি জানেন না, তাদেরকে আরো একবার নিয়মটি বলে দিই। আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের এসএমএস পাঠাতে পারেন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব পলাশের কাছে। অ্যান্ড পলাশ, আরো একবার থ্যাঙ্কস, ইউ হ্যাভ কাম অল দ্য ওয়ে ফ্রম রাজশাহী, অ্যান্ড আমি আসলে অনেক থ্যাঙ্কফুল আপনার প্রতি। আশা করছি যে আপনার ঘটনাটা অনেক ভালো একটা ঘটনা, আপনি আমাদের সবাইকে উপহার দেবেন। সো পলাশ, অনেক কষ্ট করে এসেছেন। জি ভাইয়া, ওকে। সো ধন্যবাদ রাসেল ভাই, আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আচ্ছা, আপনাকে বলার জন্য অনেক কিছু আছে, তো আমি আমার সেগুলো না বলে আমি আমার গল্পে যাই। আর রাঁচি থেকে আসার জন্য যারা আমাকে অনেক উৎসাহ করছে, আমি তাদের নাম না বললেই না। সো আমি এখন একটু তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই তাদের নাম বলে। সেজান, তুমি আমাকে শুনছো? জন ভাই, আমার ছোট ভাই মাসুম, সে আমাকে অনেক উৎসাহ দিছে এখানে আসার জন্য। আর আরো অনেকে আছে যাদের নাম বলছি না, আমি ঘটনায় চলে যাচ্ছি। ওকে রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের আব্বুর ঘটনা। সেটা হচ্ছে রাজশাহী নহতা কোন একটি গ্রামের ঘটনা। রাজশাহী থেকে যারা শুনছো তারা অবশ্যই বুঝতে পারছো জায়গাটা কোনটা। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। কোন এক কারণে আমার ফ্রেন্ডের আব্বু তার এক ফ্রেন্ডের বাসা যায়, যেটা ছিল কয়েকটা গ্রাম পরেই। তো তিনি তার পার্সোনাল কাজগুলো শেষ করতে করতে মোটামুটি রাত 12টা-1টা বেজে যায়। দেন তিনি ডিসিশন নেন বাসায় ফিরবে। তো যেহেতু 2-1টা গ্রাম পরেই তার বাসাটা ছিল, তিনি স্বাভাবিক অন্যান্য দিনের মতো আজকেও সে একা একাই রওনা দিচ্ছে। তার সঙ্গে ছিল একটা সাইকেল। আর রাসেল ভাই বলে রাখি যে ওই তার গ্রামে যাবার জন্য যে পথ আছে, সে পথে একটা মোড় ছিল, সেখানে ছিল একটা বকুল ফুল গাছ। আচ্ছা, যেটি কিনা এলাকার লোকজন বলেন যে অনেক কিছু এখানে হয়, মাঝে মধ্যেই অনেকে অনেক কিছু দেখেন। তো তিনি যাচ্ছিলেন আর সেই ব্যাপারটা নিজের ভেতরেও ভাবছিলেন। তার ভিতরে একটা ফিলিংস তৈরি হচ্ছিল যে আমি তো ওই পথটা ধরেই যাব, সেখানে কিছু হয় কিনা। তো এইভাবে ভাবতে ভাবতে তিনি যখন ওই গাছের নিচে গেলেন, বকুল ফুলের গাছের নিচে, হঠাৎ করে একটু কাছ থেকে কথা বলতে হবে। ধন্যবাদ রাসেল ভাই। হঠাৎ করে তার সামনে এবং পিছে 2টা বকুল ফুলের অনেক বড় ডাল ভেঙে পড়লো। তিনি যথারীতি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এবং তার হাতের সাইকেলটা ভয়ে ফেলে দিলেন।
তো বেশ কিছুক্ষণ পরে তিনি দেখলেন যে উনি ভাবতে থাকলেন যে হঠাৎ করে কেন আমার সামনে এবং পিছে দুইটা ডাল ভেঙে পড়লো। কিছুক্ষণ পরে উনি লক্ষ্য করলো যে এই বকুল ফুলের গাছ থেকে ডালগুলো ভেঙে পড়লো। সেই বকুল ফুলের গাছ বেয়ে অনেকগুলো ছোট বামুন মানুষ, যেটা রেডিও ফুর্তিতে অনেকবার অনেকেই বলেছে। এবং এর আগেও আমরা যেখান থেকে শুনেছি তার মধ্যে মানে অলমোস্ট রাজশাহী রহনপুর থেকে এসেছিলেন একজন, রাইট, তিনি ওই এলাকারই ঘটনা বলেছিলেন। তারপর কি হলো? তারপরে উনি দেখলেন যে 15-20টা বামন গাছ বেয়ে যে ডালগুলো ভেঙে পড়েছে সেগুলোর উপরে লাফালাফি করলো, কেউ কাঁদতেছে, কেউ হাসতেছে, কেউ বিচ্ছিরি ধরনের শব্দ করতেছে এবং আমার ফ্রেন্ডের ওই আব্বুকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। তো তিনি যথারীতি ভয় পাচ্ছেন এবং তার পুরো শরীর কাঁপতেছিল এবং পুরো শরীর ঘামতেছিল। তো এভাবে মোটামুটি ঘন্টাখানেক পার হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখে যে বকুল ফুলের গাছ বেয়ে মেয়েদের চুলের মতো অনেক চুল তাকে সার্কেল করে ঘিরে ফেললো। আচ্ছা। এবং সেটা পেয়ে দেখে তো তিনি আরো রীতিমতো ভয় পেতে থাকলেন। একসময় সেই চুল বেয়ে আরো অনেক পরিমাণে প্রায় 1-150 ছোট বামন আকৃতির সেই বাচ্চাগুলো নামতে থাকলো। তারাও সেম একইভাবে বিভিন্ন রকম বিচ্ছিরি শব্দ এবং কান্না, কেউ হাসে, ভয় দেখানোর চেষ্টা করে। এভাবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে প্রায় অনেকটা সময় পেরিয়ে যায়। এক সময় উনি ভাবতে থাকেন যে ওনার জানা মতে যেটা ছিল যে জিন বলেন বা এই ধরনের কিছু বলেন, আগুন কিংবা লোহা, সিগারেট এগুলোকে অনেক ভয় পায়। বিশেষ করে আগুনটাই আমরা বেশি জানি, সবাই মনে হয় এটা সবাই জানে। তো ওনার পকেটে ছিল ম্যাচ এবং সিগারেট। তো উনি সাথে সাথে বুদ্ধি করে একটা সিগারেট জ্বালালেন। আর ঠিক সিগারেট জ্বালায় উনি মনে মনে ভাবলেন যে এই যে আমি সিগারেট জ্বালাইলাম, আমি এখন চোখ বন্ধ করব, আমার সামনে যা কিছু হয়ে যাক না কেন আমি কিছু দেখবো না। তো উনি সঙ্গে সঙ্গে সিগারেটটা জ্বালান এবং সিগারেট টানতে থাকেন এবং চোখ বন্ধ করে ফেলেন। ঠিক কিছুক্ষণ পরেই তার কানে ফজরের আজান আসে এবং তিনি সাহস করে চোখ খুলেন। এই জন্যই যে আমরা জানি যে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত এই সমস্ত ব্যাপার তাদের পাওয়ার খাটাইতে পারে, দেন তারপরে ফজরের পরে সময়টা হয়ে যায় আমাদের মানুষের জন্য। তো উনি সাহস করে চোখ খুলেন এবং দেখেন যে সামনে কিছুই নাই এবং ডালগুলো উধাও হয়ে গেছে এবং সবকিছু ভ্যানিশ এবং উনি কোনো কিছু শুনতেও পাচ্ছেন না। এভাবে তিনি বাসায় ফিরে যান। রাসেল ভাই এখানে বলে রাখি যে যেহেতু ওই গাছটা আসলেই খারাপ ছিল এবং গ্রামে এইভাবে 2 দিন পর পরেই এক একজন এক এক কিছু দেখতো এবং ঘটতো, তো গ্রামের লোকজন যখন ওই গাছের মালিক যিনি ছিলেন তো ওনাকে এভাবে বলতে থাকেন, তো উনি একসময় ডিসিশন নেন যে গাছটা কেটে ফেলতে। সো দ্যাট উনি গাছটা কেটে ফেলেন এবং গাছটা যখন কাটেন, যারা কেটেছিলেন গাছটা কাটার দায়িত্বে যারা ছিলেন, কিছুদিন পরে দেখা গেছে যে তাদের এক একজনের এক এক রকম প্রবলেম হয়েছে। আচ্ছা। যেমন কারো হাতের সমস্যা হয়েছে, কারো পায়ের, কারো টোটাল বডিতে এমন কিছু একটা রোগ দিছে যে সে আর কোনো রকম কাজ করতে পারে না। আর সবচেয়ে মজার ঘটনাটা বলি রাসেল ভাই আপনাকে, সেটা হচ্ছে যে গাছের মালিক যিনি ছিলেন উনি যেহেতু কাটার পারমিশনটা নিছিলেন, তিনি এমন একটা রোগে আক্রান্ত হন যে কিছুদিন পরে তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। এবং যারা আমি দেখতে পাচ্ছি অনেকে SMS পাঠাচ্ছেন আমাকে SMS পাঠিয়েছেন তুহিন এবং বলেছেন যে ভাইয়া সিলেট থেকে তিনি SMS করেছেন এবং তার ঘটনাগুলো ভালো লাগছে। এছাড়া আমাকে SMS করেছেন অবনী মিরপুর থেকে, লিখেছেন যে once upon a time I was in the way to my school where I saw a road accident, এবং তিনি বলছেন যে সেখানে একটা বাচ্চাকে তিনি মারা যেতে দেখেন চোখের সামনে। লাস্ট নাইট বলে আর কিছু আসেনি SMS-টি। আমার যেটা মনে হয় যে আপনি মনে হয় সেই চিঠিটিকে কোনোভাবে দেখেছেন। সো আমি বলতে পারি যে ভূত FM @radiofuti.fm এই অ্যাড্রেসে আপনি আপনার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করতে পারেন, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। গ্লোরি সেগুন বাগিচা থেকে লিখেছেন যে ব্রো, আমি ভূত FM কোনোদিন মিস করি না ইনশাল্লাহ, বাট আমার SMS পড়া হয় না কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে কোশ্চেনের উত্তর আমার কাছে নেই। আই এম রিয়েলি সরি যে আপনার SMS পড়া হয় না। সোহেল সিলেট থেকে SMS করেছেন, ফার্স্ট SMS করলাম, প্লিজ পড়ুন। রাইন আমার ভূতের গলি থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে তিনি ভূত সমাজের একজন সদস্য। ওকে ফাইন, আমরা খুবই
আমরা খুবই গ্রেটফুল আপনাকে পেয়ে। নাসির আমাদের SMS করেছেন, এছাড়া SMS করেছেন প্রত্যয়, এবং তিনি বলেছেন যে তিনি ইন্ডিয়াতে থাকেন এবং তিনি বাংলাদেশে 1 মাসের জন্য, তিনি বলছেন যে 1 মাসের জন্য তিনি বাংলাদেশে, এবং তিনি লিখেছেন যে তিনি আমাদের এই শোটা 4 এপিসোড শুনেছেন এবং তার অনেক স্টোরি আছে যেগুলো তিনি শেয়ার করতে চান। আমাদের ইমেইলের মাধ্যমে আপনি পৃথিবীর যেখানে থাকেন না কেন সেখান থেকে আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার ঘটনা। আরো একবার জানিয়ে দিচ্ছি, ভূত এফএম @radiofurti.fm। জেরি অ্যান্ড জুলিয়েট ফার্মগেট থেকে SMS করেছেন, উই ডোন্ট মিস ভূত এফএম, উই লাইক টুডেজ লাভলি এপিসোড। থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। মালা SMS করেছেন, তিনি একজন স্কুল শিক্ষক এবং তিনি বলছেন যে ভেরি সুন আই উইল শেয়ার, আচ্ছা তার হচ্ছে ডিফারেন্ট টাইপের ইন্টারেস্টিং সব ঘটনা আছে সেগুলো আমার সাথে শেয়ার করতে চান, সেটা লিখে পাঠিয়েছেন আর কি। আমি আশা করবো যে আপনি খুব দ্রুত সেগুলো আমাদের পাঠিয়ে দেবেন এবং আশা করবো যে কোনো একটা দিন আপনি হয়তো আমাদের সাথে স্টুডিওতে বসে সরাসরি আপনার ঘটনাগুলো শেয়ার করবেন সবার সাথে। আশিক আমাদের SMS করেছেন, আজকের এপিসোড শুনে ভয় লাগছে না তার কাছে। আচ্ছা, আমার কাছে মনে হয় যে নেক্সট যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো ট্রাই করতে পারেন। ঠান্ডা ভূত আমাদের SMS করেছেন সিলেট থেকে। এছাড়াও আমাদের সবুজ SMS করেছেন আমাদেরকে নাজমুস সাকিব রাজশাহী থেকে। সুমন আমাদের SMS করেছেন, আরো অনেকে SMS করেছেন। আমি তার আগে আরো একটা ঘটনায় যাব এবং সেই ঘটনাটা আমি শোনাবো, যে ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আমাদেরই কোনো একজন লিসনার যিনি আজকে ভূত এফএম এ উপস্থিত থাকতে পারেননি। দিনটি ছিল রবিবার, 11/12/2011 দুপুর 2:35। আমি লাঞ্চ করেছিলাম আর টিভি দেখছিলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। ইদানিং খাওয়ার সময় ফোনটা খুব বেশি বেজে ওঠে। বিরক্ত হয়েই ফোনটা রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে খুব পরিচিত একটা কণ্ঠ আমায় বলল, কি করিস? আমি বললাম লাঞ্চ। ওকে, লাঞ্চ শেষ হলে ফোনটা ব্যাক করিস। এই বলেই লাইনটা কেটে গেল। উনি ছিলেন আমার চাচাতো ভাই, যার কিনা এখন কলকাতায় থাকার কথা, এবং কলকাতা বুঝতেই পারছেন ইন্ডিয়া, এবং ওনার হার্টের একটা প্রবলেম ছিল। ট্রিটমেন্টের জন্য ওনার যমজ 2 ছেলে ছিল, যারা এবার ক্লাস 7-8 উঠলো, 7 থেকে 8 উঠলো, এবং ভাইয়ার মানে বিয়ে হয়েছিল। এটা ছিল হচ্ছে লাভ ম্যারেজ, এবং সবাই খুব ভয় পেতাম ওনাকে। উনি ছিলেন একজন অ্যাডভোকেট। ছোটবেলায় একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া প্রধানমন্ত্রী বড় নাকি রাষ্ট্রপতি? উনি বলেছিলেন আমি বড়। ভয়ে আনন্দের মাঝেই ওনাকে কাছে পেতাম সব সময়। ওনার উপরেই ফ্যামিলিটা নির্ভরশীল ছিল। যাই হোক, আমি অনেক অবাক হয়েছিলাম ওনার ফোনে। কিছু বুঝে ওঠার আগেই ফোনটা আবার বেজে উঠলো। এবার আমার বড় ভাইয়া। উনি যা বললেন তা শুনে একদমই হয়ে গেলাম। একটু আগে যিনি ফোন দিয়েছিলেন, মানে চাচাতো ভাই, তিনি 1:25 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতা একটা হসপিটালে। একটা অজানা ভয় যেন মুহূর্তের মাঝেই আমায় ঘিরে ধরলো, এবং কিভাবে এটা সম্ভব আই ডোন্ট নো। ভাইয়া বললেন এই মুহূর্তে ব্যাপারটা কারোর সাথে শেয়ার না করার জন্য। আমি যেন কিছুই বুঝতে পারছিলাম না কি হবে এখন, নিজেকে সামলাতে পারছিলাম না। বাসা থেকে নিজেকে আড়াল করার জন্য বাইরে বেরিয়ে পড়লাম রাস্তায়। হাঁটছিলাম নদীর পাড় ধরে। 1 ঘন্টা কেটে যাওয়ার পর ভাইয়া জানালেন একটা অ্যাম্বুলেন্স নিয়ে লাশের কফিন আনার জন্য যশোরের বেনাপোলে, অর্থাৎ বর্ডার এলাকায়, সেখানে যেতে হবে। সিলেট থেকে প্রায় 11-12 ঘন্টার পথ ছিল। সো বুঝতেই পারছেন ওখানে গিয়ে লাশের কফিনটা নিয়ে আসাটা সহজ ব্যাপার ছিল না। দেন আমি আর আমার আরেকটা চাচাতো ভাই, ওনার এক সম্বন্ধীর, 3 জন, এবং দূরের পথ বলে 2 জন ড্রাইভার, মোট 5 জন মিলে যখন যাত্রা শুরু করলাম তখন সন্ধ্যা 6:15 ছিল। একজন ড্রাইভার খুব বেশি কথা বলে, ড্রাইভ করে অসহ্য রকমের কথা বলেই যাচ্ছিল। ড্রাইভ করতে করতে ভাবছিলাম কি যে আছে আজকে কপালে। প্রায় 2 ঘন্টা চালানোর পর হঠাৎ একটা চাকা পাংচার হয়ে গেল। ঘন কুয়াশা আর অন্ধকারাচ্ছন্ন নির্জন রাস্তায় যেন ভয়েরই আনাগোনা। যাই হোক, 15 মিনিটের মাথায় চাকাটা চেঞ্জ করে আর তেমন প্রবলেম ফেস না করেই সকাল 7:28 দিকে আমরা বেনাপোল পৌঁছে গেলাম। এখন শুধু অপেক্ষার পালা। আমরা চাচ্ছিলাম যদি দিনেই
চলে আসতে পারতাম ভালোই হতো। কলকাতা থেকে আড়াই ঘন্টার পথ এই বর্ডারটা। তবে লাশ নিয়ে আসাটা অনেক কষ্টের ব্যাপার। লাশের সাথে আমাদের একজন রিলেটিভ ছিলেন, উনি ওখান থেকে লাশের কফিন নিয়ে আসছিলেন। ওনাকে অনেক ঝামেলা পেরিয়ে যখন আমরা কফিনটা পেলাম, তখন রাত প্রায় 9টা হয়ে গেছে। আবারও যাত্রা শুরু, এবার 6 জন এবং লাশের কফিন। 3 ঘন্টা ভালোভাবেই আমরা চলছিলাম, সবাই খুবই টায়ার্ড। এখন শুধু একটাই প্রত্যাশা, ভালোভাবে যেন সিলেট পৌঁছে যেতে পারি। বাট সেটা ততটা সহজ রাত ছিল না আমাদের জন্য। যদি জীবনে কোনো দীর্ঘ রাতের কথা বলা হয়, আমি সেই রাতের কথা বলবো। ঘন কুয়াশা মাখা আর অন্ধকার রাস্তায় গাড়িটা 50 কিলোমিটার বেগে ছুটছিল। কিছুক্ষণ পর আমরা আরিচা ফেরিঘাটে পৌঁছালাম। ওখানে প্রায় 300 গাড়ির লাইন। কোথা থেকে একটা লোক হঠাৎ করে এসে আমাদের গাড়িটাকে ফেরিতে সবার আগে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। আমরা ফেরি পেরিয়ে আবার চলতে থাকলাম। কিছুক্ষণ পর আমরা একটা রেল লাইন ক্রস করতে যাচ্ছি এবং ঠিক সেই মুহূর্তে একটা রেলগাড়ি আসছিল। অদ্ভুত কিছু একটা ঘটেছিল যা 6 জনই লক্ষ্য করেছি। রেলগাড়িটা একজন গেটম্যান হাত দেখিয়ে থামিয়ে দিল আর আমাদের দিকে ইশারা করলো যাওয়ার জন্য। এটা যেমন ইম্পসিবল ছিল, ঠিক তেমনি এটা অবিশ্বাস্য ছিল যে সেই গেটম্যানটা হলো যার কফিন নিয়ে যাচ্ছি সে। অর্থাৎ যে গেটম্যানটা ওখানে দাঁড়িয়েছিল, একটা রেলগাড়ি ছুটে আসছিল এবং যিনি কফিনের মধ্যে শুয়ে আছেন তিনি সেই ট্রেনটিকে থামিয়ে দিলেন। খুবই ভয়ঙ্কর ছিল সেই মুহূর্তটা। সবার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সবাই একসঙ্গে সেই ঘটনাটি দেখেছিলেন। এবং ড্রাইভার এমন একটা ভাব করলো যেন কিছুই হয়নি। সে পুনরায় স্বাভাবিকভাবেই গাড়ি চালাতে লাগলো। গাড়িটাতে নিঃশব্দতা বিরাজ করছিল। ভয়ে চোখের পাতাও এক করতে পারছিলাম না। কিছুক্ষণ পর লুকিং গ্লাসের দিকে আমার চোখ পড়তে দেখলাম ড্রাইভার ঘুমিয়ে পড়েছে, তবু যেন গাড়িটা ঠিকঠাক ভাবেই চলছে। কি হচ্ছে সব? ভয়ে কিছু বলতে পারছিলাম না। যখন বুঝতে পারলাম তখন সিলেটের কাছাকাছি চলে এসেছি। সকাল 6টা এই আমরা সিলেটে পৌঁছে গেছি। কিভাবে এত তাড়াতাড়ি এটা পসিবল হলো আমরা কেউ বলতে পারবো না। আর আমাকেই বা কে ফোন দিয়েছিল এগুলোর কোনো অ্যান্সার আমার কাছে নেই। এবং এই ছিল ঘটনা। এবং যে ঘটনাটা, সেই ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা যে ফোনটা আসলো তার কাছে এবং ফোনটা এসে তাকে বললো লাঞ্চ করার পরে যেন ফোন ব্যাক করা হয়। তারপর তারা লাশের গাড়ি যখন আসছিল তখন মোটামুটি নির্ঝঞ্ঝাট ভাবেই তারা ফেরিতে সবাই আগে উঠে পড়েছিল। এবং তারা যখন একটা রেলগাড়ির সাথে হয়তো সংঘর্ষ হতো, সেই মুহূর্তে যিনি কিনা কফিনের মধ্যে শুয়েছিলেন তিনি সেই গাড়িটা থামিয়ে দিলেন। এই ব্যাপারগুলোর অ্যান্সার তার কাছে নেই, আমাদের কাছেও নেই। আপনাদের কেমন লাগলো সেটা জানি আমাদের SMS করতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। লাশের আরো একটা ঘটনা শুনবো। আমাদের আরো একজন লিসনার এখানে আছেন, তার কাছ থেকে। আপনার নামটা একটু বলবেন প্লিজ। মিশু, আপনার নাম মিশু, কোথায় পড়াশোনা করছেন? নর্থ ইউনিভার্সিটিতে। ওকে, ফাইন। কি ঘটনা? ধন্যবাদ আপনাকে রাসেল ভাই। মোস্ট ওয়েলকাম। আমি আমার কিছু ফ্রেন্ডের কাছে শুভেচ্ছা বলতে যাচ্ছি। এই ব্যাপারটা আমরা আজকে আপাতত বাদ দিতে চাই আসলে। আচ্ছা ঠিক আছে, সবাই বলছেন এখন ধীরে ধীরে। আচ্ছা ঠিক আছে। তো আমি যে ঘটনাটা বলবো সেটা আমার আম্মুর মুখে শোনা। আচ্ছা। তো আমার আম্মুর যে দাদা ছিলেন, তিনি আমাদের যখন তার যে গ্রামের বাড়ি সেটা ছিল কুমিল্লার বটদশিয়া। তো তার নাম ছিল আব্বাস আলী ভুইয়া। তিনি মানুষ হিসেবে খুবই পরহেজগার এবং খুব ধার্মিক ছিলেন। তো গ্রামের সবাই তাকে খুব এক নামে খুব ভালো করে চিনতেন, পরহেজগার এবং খুব ধার্মিক বলে। তো ঘটনাটি ঘটেছে প্রায় 1977-78 সালের ঘটনা। তো ওইবার উনি ঢাকায় আসেন আমার নানার বাড়ি বেড়াতে, তার মেজর ছেলের বাসায় বেড়াতে আসেন। তো আসার পরে সে কিছুদিন পর খুব সিক হয়ে যায় এবং এত পরিমাণ সিক হয়ে যায় এক পর্যায়ে সে বেড ছেড়ে উঠতে পারতো না। তো এক পর্যায়ে প্রায় 1 মাস সিক থাকার পর আনফরচুনেটলি আমার আম্মুর যে দাদা তিনি মারা যান। আচ্ছা। তো তিনি রাত 9টার দিকে মারা যান। তো সেই সময় লাস্টটা তাকে দাফন গোসল করা কিছু ব্যবস্থা করা হয়নি। তো তারা যেটা ডিসাইড করে সকালবেলা পরের দিন সকালবেলা 9টার দিকে তাকে রওনা হয় ট্রাক নিয়ে। তো যে উইয়ার্ড ঘটনাটা ঘটে, তো তারা যে ভুলটা করেছে লাশটা তারা গোসল করায়নি, জানাজাও দেয়নি। তো ট্রাকে যখন উঠাইতে যায় তখন লাশটা যে 4 জন যে খাট নিয়ে যারা যাচ্ছিল
তো তাদের মনে হচ্ছিল যে খুব ভারী কিছু তারা করছে। যখন আচ্ছা। ট্রাকে উঠাতে যায় তখন একজনের হাত ফসকে লাশটা পড়ে যায়। আচ্ছা। তো এই জিনিসটা দেখে খুব ভয় পায়, যারা ছিলেন ওখানে খুব ভয় পায় জিনিসটা দেখে। তো আমার আম্মুর যে মামা যে ছিলেন তিনি দেখে খুব তিনি খুব সাহসী মানুষ ছিলেন এবং তিনি সবাইকে সাহস দেন এবং তোমরা খুব ভয় পাও না, তোমরা কালামা পড়ো, আল্লাহর নামে দোয়া পড়ো, তোমরা করো। ট্রাক যখন স্টার্ট হয় তখন যে উইয়ার্ড ঘটনাটা ঘটে, ট্রাকটা কিছু দূর যাওয়ার পরে কুমিল্লার দাউদকান্দি নামে এক জায়গায় ট্রাকের টায়ার নষ্ট হয়ে যায়। আচ্ছা। তো তাদের কাছে একটা ব্যাকআপ টায়ার থাকে, তো সেটা দিয়ে তারা কোনো মতে এটা রিপেয়ার করে তারা আবার রওনা হয়। তো যে জিনিসটা আবার ঘটে, টায়ারটা আবার নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে কুমিল্লা বড় শালগড় নামের একটা জায়গায়। তো এই জিনিসগুলো দেখে ট্রাকে যারা ছিল তারা খুব ভয় পায় এবং ভয়ে এমন অবস্থা হয় যে কেউ কারোর দিকে কিছু বলতে পারছিল না। তো এক পর্যায়ে ট্রাকটা যেখানে 4 থেকে 5 ঘন্টা যাওয়ার কথা ছিল সেটা ট্রাকটা এই কাহিনী ঘটতে ঘটতে প্রায় সন্ধ্যা 6টা বেজে যায়। আচ্ছা। তো যে কাহিনীটা ঘটে, আমার আমার যে বড় দাদা যিনি মারা গিয়েছিলেন, তো তার বরদশিয়া যে গ্রামটা, তো সেখানে ধরেন একটা খাল ছিল, ওই গ্রামে যেতে হলে একটা খাল পার দিয়ে যেতে হয়। তো ট্রাক থেকে লাশ নামিয়ে যখন নৌকাতে উঠালো, তো ডিঙি নৌকা, তো নৌকাতে কেউ ভয়ে ওই নৌকাতে উঠতে চায়নি। তো আর যারা লাশের সাথে মুরব্বীরা যারা গিয়েছিল, তো তারাই ওই লাশের সাথে যায়। 5-6 জন তারা ছিলেন। তো যখন মাঝি যখন নৌকা দিয়ে তিনি নৌকা বাইছিলেন, তখন এক পর্যায়ে মাঝি মনে করছে যে নৌকার ওয়েট খুব বেড়ে যায় এবং সে এক পর্যায়ে মনে হয় যে কেউ যেন পিছন দিয়ে টানছে আচ্ছা। নৌকাটা। তো যে কাহিনীটা হয় যে লাশটা যখন লাশবাহী নৌকাটা যখন খালের মাঝখানে আসে, তখন তারা দেখতে পায় যে তাদের যে নৌকাটার আশেপাশে 20 থেকে 25 মিটার ডিস্টেন্স রেখে একটা কিছু তাদের দিকে মুভ করছে, ইট ওয়াজ ফ্লাইং। আচ্ছা। তো জিনিসটা এমন ছিল যে একটা সাদা কাপড় পরা কিছু একটা তাদেরকে ঘুরছে। তো সেই জিনিসগুলো দেখে যারা লাশের যে নৌকা তারা সবাই খুব ভয় পায় এবং তারা আল্লাহর নামে দোয়া দরুদ পড়তে থাকে। তো যে ঘাট, আমাদের যে গ্রামের ঘাট, সেই গ্রামের ঘাটে এক পাশে এসে যখন প্রায় একটু দূরত্ব বজায় রেখে একটু সামনে এসে পড়ে, তখন আপনার যে লাশবাহী নৌকাটা, তারা ফিল করে যে নৌকাটা খুব ভারী ভারী ফিল করে। তো এক পর্যায়ে দেখা যায় যে তারা যে জিনিসটা লক্ষ্য করে যে নৌকার নিচে পাটাতন যেটা আছে সেটা ফুটো হয়ে গেছে। এটা হওয়ার ওখানে কোনো কথা ছিল না, বাট সেটা ইম্পসিবল একটা জিনিস, সেটা ফুটো হয়ে গেছে এবং নৌকাতে পানি উঠতে থাকে। তো এক পর্যায়ে তারা দেখে যে নৌকাতে পানি উঠে এক পর্যায়ে নৌকা প্রায় উল্টানোর মতো অবস্থা হয়ে যায়, প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা হয়। তো লাস্ট তারা পরে যে জিনিসটা হয়, নৌকাটা উল্টিয়ে যায়। তো আমার যে আম্মার যে বড় মামা আর যার যে বড় ছেলে যে মারা যায়, তো তারা কি করে লাস্টে অনেক কষ্টে তারা ঘাটে আনার চেষ্টা করে। তো তারা যে জিনিসটা ফিল করে যে লাশের যে ওজন তার চেয়েও প্রায় 2-3 গুণ বেশি তারা ফিল করে যে এত কেউ মনে হচ্ছে যে লাশটাকে পানিতে এমন ভাবে বেশি ছিল যে লাশটাকে টানছে। তো এই জিনিসটা পরে ওখানে অনেকেই দেখেছে যারা ওখানে ছিল। তো কোনো মতে সেই লাশটা তারা বাড়িতে নিয়ে আসে এবং যে জিনিসটা উইয়ার্ড ঘটনা ঘটে যে ওই দিন রাত্রেবেলা যখন লাশটা ঘরে নিয়ে আসে, অনেক ঝড় বৃষ্টি হতে থাকে এবং সেদিন রাত্রেবেলা লাশটা দাফন করা যায়নি। তো আমার যে আম্মুর যে বড় মামা যে লাশটাকে যার অবজারভেশন এত সাহস নিয়ে যে লাশটাকে নিয়ে আসছে, তো সে একটা স্বপ্ন দেখে সেই রাতে। সে দেখে যে মারা গেছে আব্বাস আলী ভুইয়া, যিনি, তো উনি দেখে যে ওনাকে স্বপ্ন দেখাচ্ছে যে সে কাঁদছে এবং বলছে যে আমাকে তোরা এত কষ্ট দিলি কেন? তোরা চাইলে আমাকে এত কষ্ট দিতে পারতি না? আমাকে তোরা দাফন জানাজা অথবা গোসল করাতে পারতি, কিন্তু তোরা এটা করিসনি। তো সেদিন সকালবেলা তাড়াতাড়ি তাকে লাশটাকে দাফন করার ব্যবস্থা করা হয়। আচ্ছা, ওকে।
ফাইন, আমরা আবারও SMS এ চলে যাব এবং SMS এর মাঝখানে আমরা বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে যে আপনি ইচ্ছা করলে আজকে শোটা যদি মিস করেন, তার আগে বলি শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। এবং আপনি যদি আমাদের এই শোটা মিস করেন আজকে সামহাউ, তাহলে আমাদের আবারও এই শোটা শুনতে পারবেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল নাম্বার 22 এবং আপনি তারপরে দেখবেন যে এপিসোডের অপশনগুলো আপনার কাছে আসছে এবং যে এপিসোডটা আপনি শুনতে চান সেই এপিসোডটা আপনি শুনতে পারবেন। And now listeners can get the Bhoot FM tunes as their caller tunes and my tunes from Airtel. Bhoot FM tune code যেটা এখন বাজছে is 92125. You can activate it by sending a SMS এবং SMS টা করতে হলে আপনাকে যেটা করতে হবে, type CT space 92125 and send it to 3123. এই নাম্বারে আপনি সেন্ড করে দিতে পারেন। আমাকে অন্তর SMS করেছেন ফ্রম নাজির মহল্লা থেকে। এছাড়াও আমাকে SMS করেছেন কান্তা বোসপাড়া থেকে এবং আমাকে রাজকুমার SMS করেছেন। এছাড়াও আমাকে SMS করেছেন মুর্তজা মুন্না মিতু ফ্রম শান্তি নিকেতন থেকে। আমাকে ব্ল্যাক ঘোস্ট রাজশাহী থেকে SMS করেছেন। লিবার্টি টিপু আমাদের SMS করেছেন এবং বলছেন আজকে প্রথম ভূত FM শুনছেন। ফারুক আমাদেরকে নবাবগঞ্জ থেকে SMS করেছেন, নবাবগঞ্জ ঢাকা থেকে, অনেক ভালো লাগছে তার। মিজান সিলেট থেকে SMS করেছেন, প্লিজ আমার SMS টা পড়বেন। এবং তিনি বলছেন রেগুলার তিনি ভূত FM শোনেন। আমাকে শিথিল SMS করেছেন নিকুঞ্জ থেকে, ভাইয়া আজ অনেক এনজয় করছি। আর আমার ফার্স্ট SMS অ্যাঞ্জেল শিলা ফ্রম রাজশাহী থেকে আমাদের SMS করেছেন যে রাসেল ভাই এ পর্যন্ত অনেকগুলো SMS করেছি, আমি সেগুলো পড়িনি, আই এম রিয়েলি সরি। গ্লোরি আজকের ঘটনাগুলো অনেক ভালো লাগছে তার এবং তার অনেক ভয় লাগছে। এছাড়াও জুয়াদ আমাদের SMS করেছেন আমাদেরকে উত্তরা থেকে। এবং আপনারা যারা SMS করতে চান তারা আপনাদের এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আমরা ছোট একটা ব্রেক নিব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। সাথে আছে রাসেল, আমার সাথে আছে মাসুম এবং আজকের অতিথিরা তারা একের পর এক দারুণ দারুণ সব ঘটনা বলে যাচ্ছেন এবং আমরা চাইবো যে আপনারাও এরকম আরো ভালো ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিন এবং সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে ইমেল করতে হবে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত FM BHOOTFM@radioforti.fm। এখানে আপনি ইমেল করতে পারেন আপনার সেই ঘটনাটি। আমরা চলে যাব সরাসরি আরো একটি ঘটনায় এবং আমাদের আরো একজন লিসনার রয়েছেন, তার কাছে আপনার নামটা বলবেন প্লিজ। হ্যালো লিসেনার্স, রাশিদ বলছি এবার। রাসেল ভাইয়া, আপনি প্রথমে আমাদের একটা ঘটনা বলেছিলেন, রাইট? এবার আবারও একটা। ওকে ফাইন। আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো লিসেনারদের সাথে, এই ঘটনাটা হলো আমার গ্রামের বাড়ি নোয়াখালী। তো নর্মালি আমরা তখন গ্রামের ব্যাক করেছি এবং এটা আমার কলেজ লাইফের ঘটনা ছিল, 2002 ঘটনা। তো আমি একদিন বিকাল নাগাদ আমি বাড়ি থেকে একটু বাইরে বের হয়েছিলাম এবং সেটা একটু দূরেই চলে গিয়েছিলাম। তো যে ওই সময় যেহেতু মোবাইলের কোনো অপশন ছিল না, সো আমাকে তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে হবে, না হলে সবাই চিন্তা করবে, রাইট? চিন্তা করবে আব্বু আম্মু। তো নর্মালি আমি যখন এটাই ফিল করছিলাম যে আমাকে তাড়াতাড়ি ব্যাক করতে হবে, সো আমি ওই সময়টা ভাবছিলাম যে আমাকে যত দ্রুত সম্ভব আমাকে পৌঁছানো দরকার। তো সামহাউ এদিক সেদিক করে আমার সেটা মোটামুটি 9টা-10টা ছুঁয়ে গেছে যখন আমি আমার বাজারে আসছি। আচ্ছা। তো গ্রামের বাড়িতে নর্মালি যেটা হয় সেটা হলো 8টা-9টার সময় কিন্তু সবকিছু ক্লোজ হয়ে যায়, আর ওই 10টা-11টা গ্রামের জন্য টোটালি একটা সাইলেন্ট মোড হয়ে যায় সেটা। তো যাই হোক, আমি 10টায় যখন আসলাম আমার বাজারে, সেটা তখন সেখান থেকে আমার গ্রামটা মোটামুটি 3 কিলোর মতো দূর ছিল, যেটা আমার 2টো গ্রাম ক্রস করে দেন আমার গ্রামে যেতে হবে। আচ্ছা। তো নর্মালি যেটা হয় গ্রামের মধ্যে সেটা হলো রাস্তাগুলো ঝোপঝাড় থাকে, বাঁশ থাকে এবং কবরস্থান থাকে রাস্তার পাশেই। এবং পারিবারিক ভাবে হয়তো অনেকে দাফন করে, পারিবারিক ভাবে সবাই সবার নিজেদের জায়গার মধ্যে নিজেদের মতো করেই দাফন করে। সো আমার বাজার থেকে আমার বাড়িতে গিয়ে পৌঁছানো পর্যন্ত রাস্তাটা এই টাইপের অনেকগুলো বিষয় ছিল যেটা আমি নিজেই ফিল করছিলাম, যেটা আমার জন্য অনেক বৈদিক হবে, ভয় পাবো আমার গিয়ে পৌঁছাতে। তো আমার অনেকক্ষণ ওয়েট করলাম বাজারে, আমি কারোর জন্য আমি কাউকে পাইনি আনফরচুনেটলি। যখন কমপ্লিট আমি ফিল করলাম যে না এবার আমার যেতেই হবে, তো বিসমিল্লাহ পড়ে দোয়া দুরূদ পড়ে আমি স্টার্ট করলাম। তো স্টার্ট যখন করেছি সময়টা ছিল হেমন্তকাল আর চাঁদনি প্রসর রাত ছিল।
অনেক দূরের বিষয়গুলো আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তখন। আর অনেক দূরের বিষয়গুলো যেমন দেখতে পাচ্ছিলাম, সেই সাথে এটাও দেখছিলাম যে আমি যে হাঁটছি আমার ছায়াটাও আমি দেখছি। 4 দিন প্রসর রাত ছিল। ওকে ফাইন, দেন আমি হাঁটছি। এবার হাঁটতে হাঁটতে আমি একটা গ্রাম ক্রস করলাম। তো সেই গ্রামটা ক্রস করার সময় আমার কোনো সমস্যা হয়নি। আর আমি তখন ফিল করছিলাম যে আমি ঠিকঠাক ভাবে যাতে পৌঁছাতে পারি, এবং আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ, এই টাইপের যদি কোনো কিছু থাকে অ্যাটলিস্ট আমার সামনে যাতে না পড়ে, কেউ আমাকে ভালোভাবে একটু পৌঁছার সুযোগ দাও। অনেক ভয় পাচ্ছিলাম। একটা গ্রাম ক্রস করলাম। দেন সেকেন্ড যে গ্রামটা, সেই গ্রামটা থেকে আমার গ্রামে পৌঁছা পর্যন্ত এই রাস্তাটুকু অনেক বাঁশঝাড় ছিল, অন্ধকার ছিল, ইভেন দুপাশে বলতে গেলে কোনো বাড়ি ছিল না এবং কবরস্থান ছিল। আচ্ছা। তো আমার জন্য যেটা রিয়েলি টাফ ছিল এটা ক্রস করাটা। আমি যেটা হাস্যকর বিষয় ছিল, বাট ওই সময় আমি করেছিলাম, যখনই একটা ঝোপ আসতো, বাঁশঝাড় আসতো, কবর আসতো, আমি তখন কিছুক্ষণ ওয়েট করতাম। ওয়েট করে আমি একটা দৌড় দিতাম। আচ্ছা, দৌড় দিয়ে আমি ওটা ক্রস করে চলে আসতাম। এটা ভয়ের কারণে। এটা ভয়ের কারণে। তো দেন আমি ওটা যখন ক্রস করলাম, আমার গ্রামের দিকে ঢুকবো, যেটা আমার গ্রামের সীমানা শুরু, ওখান থেকে আমার একদম টোটালি খালি ছিল সবকিছু। চাঁদনি প্রসাদ আমি দেখছি ভালোভাবে। এবার আমি নর্মালি হাঁটছি। তো নর্মালি যখন হাঁটছি, তো আমার গ্রামে ঢোকার ফার্স্ট যে অপশনটা সেটা হলো আমার ফ্রেন্ডের রাস্তার বাম পাশে আমার ফ্রেন্ডের একটা অপু বাড়ি করেছিল, যারা ঢাকায় থাকতো। একমাত্র ঈদের সময় তারা বাড়িতে যেত। আচ্ছা, আমি যখন আসতেছিলাম, বাড়িটা ফাঁকা ছিল, বাড়ির আশেপাশে কোনো গাছ ছিল না। আমি দূরের থেকেই দেখছিলাম যে ব্যালকনি ধরে একজন মানুষ তাকিয়ে আছে, বাট আমার দিকে না, সেটা হলো পশ্চিম দিকে। আর আমি পশ্চিম দিক থেকে হেঁটে আসতেছি, ওই বাড়ির ডান পাশ দিয়ে আমি ক্রস করে চলে যাবো। আচ্ছা। আমার প্রথমে মনে হলো এটা হয়তো আমার ভুল ধারণা। এরপর আমি আরেকটু আগাচ্ছি, এমন করে করে যতটুকু আগাচ্ছি আমার স্পষ্ট হচ্ছে, এবং তখন আমি শিওর হয়েছি এটা একটা ফিমেল। মাথায় ঘোমটা দেওয়া ছিল, দুটো হাত সে উপরে উঠিয়ে ব্যালকনিটা ধরে রেখেছে। আচ্ছা, এইভাবে যখন আমি টোটালি ক্রস করতেছি, আমি তো এমনি ভয় পেয়ে আছি। এই বিষয়টা আমার কাছে ওই সময় তেমন একটা বিষয় লাগছে না। আমার ফিল করছি হয়তো কুকুরটা বাসায় আসছে। এই জন্য আমি যখন বাড়িটা ক্রস করব, তখন এই ফিমেলটা একটু আমার দিকে ঘাড় বাঁকালো। আমার চোখাচোখি হয়েছে কিনা আমি বুঝতে পারিনি, বাট আমি ফিল করলাম সে আমার দিকে তাকিয়েছে। তার কারণ সাথে সাথে আমি খুব দ্রুত পা চালানোর পর আমার এখানে কোনো ফিল হয়নি। আমার ফিলিং একটাই যে আমার সামনের মোড়গুলো, বাজারগুলো পার হতে হবে। তো যে সমস্ত জায়গা আমি এর আগে অনেক ঘটনা শুনেছি, বিভিন্ন সময় বিভিন্ন জনে দেখেছে এবং ঘটনা ফেস করেছে, আমি এগুলো ফেস করতে চাচ্ছি না। যাই হোক, আমি অনেক দ্রুত হাঁটলাম। হেঁটে আমাদের দোকান ছিল, দোকান পর্যন্ত চলে আসছি। দোকান থেকে আমার বাড়িতে যেতে হলে একটু ঘুরে যেতে হবে, বাট ঘুরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আরো অনেক বেশি নির্জন রাস্তা। আমি চিন্তা করে রাখলাম যে আমি একটা শর্টকাট রাস্তা আছে, সেটা আমি চলে যাব। দেন আমি হেঁটে চলে আসতেছি। এখন আর আমি দৌড়েও কোনো লাভ হবে না, যেহেতু আমার তাড়াতাড়ি ক্রস করা আমার পক্ষে এটা সম্ভব হবে না। তাই আমি হাঁটতেছি। ওই সময় আমার যে ফিলিংসটা হয়েছিল, যেটা আমি কখনো হয়তো কাউকে বোঝাতে পারবো না। আমি হাঁটতেছি, আমার প্রতিটা নিঃশ্বাস আমি শুনছি। আমার এই ধরনের ফিল হচ্ছিল। ইভেন পাশ থেকে কেউ যদি আমাকে, আমার শরীরে যদি একটা টাচ করে, একটা নিঃশ্বাস যদি আমার কারো আমার শরীরের মধ্যে পড়ে, আমি জাস্ট ওখানে পড়ে যাব। আমি ফিল করছি এভাবে, এবং এভাবে আমি হাঁটছি। হাঁটতে 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 হঠাৎ আমার বাড়ির ঠিক পেছনে রাস্তার পাশে একটা ডোবা আছে। আচ্ছা, আমার মনে হচ্ছে ওই ডোবাতে কেউ বসে আছে। আচ্ছা। তো অফ হোয়াইট একটা কাপড় পরে বসে আছে। তো আমি হাঁটতেছি, ফিল করতেছি যে এখানে কে, বাট আমি কিন্তু আমার হাঁটা স্টপ করতে পারছি না, আমি হেঁটেই যাচ্ছি। তো হঠাৎ করে আমি নিজেই বলে ফেললাম, এখানে কে? তো যখনই আমি এখানে কে বললাম, তখনই ওপাশ থেকে একটা ফিমেল আমাকে সাউন্ডটা রিপ্লাই দিল যে যিনি আমরা জানি আমাদের গ্রামের একজন পাগলিনী, সচরাচর গ্রামে থাকে না, কখন আসে কখন যায় এটা আসলে বলতে পারে না, টের পায় না, রাত বিরাত উনি এভাবে ঘুরে। উনি যখন আমাকে আমাদের গ্রামের ভাষায় বললো, তখন আমার অ্যাটলিস্ট এটা ফিল হলো যে উনি কেন এখানে আছে, এটা আমার ফিল হয়নি। আমার ফিল হলো আমি এতক্ষণ পর একটা মানুষের দেখা পেয়েছি, না ওকে, আমি এবার ভালো ফিল করতে পারি। দেন আমি বললাম, আপনি এখানে কি করেন? উনি এখনো দূরে। উনি তখন হাসলো, ওনার দাঁতগুলো, চোখগুলো জল জল করতেছে, আমি বলবো না, বাট আমার কাছে অন্য টাইপের মনে হলো। উনি হাসলো, হেসে বললো, আমি আমার হাঁড়ি পাতিল গুলো দিচ্ছি। বাট ওই পাগলিনী কখনো গ্রামে থাকে না, তার হাঁড়ি পাতিল আসবে কোত্থেকে? আমি এটা ওই সময় ভাবিনি। আমি করলাম কি, ওখান থেকেই স্ট্রেট একটা ছোট ক্ষেত আছে আমার বাড়ি যাওয়ার জন্য, আমি ওটা দিয়ে অনেক জোরে একটা দৌড় দিয়ে ঠিক আমার একদম বিল্ডিং এর দরজা এসে নক করলাম। আব্বু আম্মু দুজনে উঠলো, উঠে এসে খুলে আমাকে অনেক বকাবকি করলো, কেন আমি এতক্ষণ বাইরে। আমি আর কিছু বলিনি, হাত পা ধুয়ে আমি ভিতরে ঢুকে গেলাম। আমার রুমে আমি শুতে চলে এসেছি, খাওয়া দাওয়া করি। তো আমার রুমটা যেটা, সেটা হলো আমাদের বিল্ডিংটার
নর্মাল যে পিঁড়িটা এটা উঠোন থেকে অনেক উঁচু করে করা হয়েছে। তো আমি আমার রুমের মধ্যে শুয়ে গেছি, আমার মুখটা আমার জানালার একদম পাশেই ছিল, আর জানালাটা আমি খোলা রাখতাম। আর জানালার একটু পরে একটা আম গাছ, অনেক বড় আম গাছ ছিল, সেটা স্পষ্ট ভালোভাবে দেখা যায়, চাঁদনি প্রসর রাত ছিল। তো ফাইন, আমি শুয়ে গেছি। আমার যা যা হয়েছে এগুলো আমার কোনো কিছু মনে নেই, কারণ আমার লাস্ট ঘটনাটা ছিল যে পজিটিভ, যে আমি একজন মানুষের দেখা পেয়েছি, তো আমার আর কোনো পাইনি। ওকে ফাইন, দেন আমি শুয়ে আছি, একটা সময় আমার ঘুম চলে আসছে। তো ঘুম চলে আসার পরে অনেকক্ষণ পর, এটা শুধু আমি ফিল করি না, আমার মনে হয় শ্রোতারাও এটা ফিল করে। আপনি যদি কোথাও ঘুমিয়ে থাকেন, যদি ওই সময় কেউ আপনার দিকে তাকিয়ে থাকে, অথবা কেউ যদি আপনার রুমে আসে, তাহলে কিন্তু আপনি সিক্স সেন্স এটা কিন্তু আপনাকে নোটিস করবে। তো আমার হঠাৎ আমার মনে হচ্ছে যে আমার জানালায় কেউ দাঁড়িয়ে আছে, আমার জানালায় কেউ দাঁড়িয়ে আছে, আর আমার খাটটা জানালার সাথে লাগানো ছিল। আমার জানালায় কেউ দাঁড়িয়ে আছে। আমি চোখ খুলবো করে অলসতার কারণে অনেকক্ষণ পর্যন্ত চোখ খুলিনি। তো একটা পর্যায়ে না, এবার চোখ খুলি, এভাবে ফিলটা হলো। বাট আমার ভাবনাটা কিন্তু ভাবতেছি চোখ বন্ধ। দেন আমি অনেকক্ষণ পরে আমার চোখটা খুললাম, আর চোখটা খোলার পর আমি যেটা দেখলাম, যে ভয়টা পেলাম, আমি এটা দোয়া করবো যাতে কখনো কোনোদিন এই ধরনের ঘটনা কেউ যাতে ফেস না করে। আমি দেখলাম একটা বডি, কোনো শ্যাডো না, একটা বডি, যেটা একদম আমার জানালার শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে পৌঁছালো। এর আগে আমি একটু বলিনি, কেউ যদি নর্মাল উচ্চতার কেউ আমার জানালায় দাঁড়ায়, পিঁড়িতে দাঁড়িয়ে, আমি তার ম্যাক্সিমাম বুকের উপরের থেকে দেখবো। আর কেউ যদি অনেক লম্বাও যদি কেউ আমার উঠোনে দাঁড়ায়, তাহলে কিন্তু আমি তার চুল দেখতে কষ্ট হয়ে যাবে যদি আমি শোয়া থাকি। আমি দেখলাম ওনার টোটাল বডিটা একদম জানালার শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে পৌঁছাইছে। আচ্ছা, আমি চুপ করে এরপরে অনেক জোরে একটা চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার সাথে সাথে আমার আব্বু আম্মু আমার অপোজিট রুম থেকে দৌড়ে আসছে, আর বাড়ির যে ঘরগুলো ছিল প্রত্যেকটা রুম থেকে বলা শুরু করছে জোরে জোরে, যে ছেলেটাকে সবসময় বলি জানালা বন্ধ করে ঘুমাতে, কেন বন্ধ করেনি? কারণ আমার জানালার পাশের রোডটাই ছিল বাগানে চলে গেছে ডিরেক্ট। তো আমি যেটা ভয় পেলাম আমার আম্মু এসে শোয়ার পর, আমি সেটা আগে নিজে নিজে ফিল করলাম। আমি এই ধরনের ফেস কখনো দেখিনি, দেখার আশাও করি না। ফেসটা অদ্ভুত রকমের ছিল, এবং যেটা দেখে আমি ভয় পেয়েছি, চিৎকার দিয়েছি, সেটা হলো পুরো ফেসে একটা মাত্র চোখ ছিল, এবং চোখটা ছিল মাঝখানে। এবং আমি যেটা দেখেছি, চোখটা আমি খোলার পর সে স্পষ্ট আমার দিকে এভাবে তাকিয়ে আছে। নিচে আমি নিচে, সে আমার দিকে এভাবে তাকিয়েছে। আমি যখন চিৎকার দিয়েছি, চিৎকার দেওয়ার পর সে কিন্তু সাথে সাথেই চলে যায়নি। চিৎকারটা সে বুঝতে পেরেছে, বুঝতে পারার পর আমি দেখলাম সে নেমেও গেল না, কিচ্ছু করলো না, সোজা সে চলে যাচ্ছে ভাসমান অবস্থায় আম গাছের দিকে। আচ্ছা, তো এটা যখন আমি ফিল করলাম যে অন্য কেউ যদি হয়, মানুষ যদি হয়, ঠিক আছে, সে যেভাবেই দাঁড়ালো, তো সে এভাবে তো যেতে পারবে না। আম্মা আমার কাছে কোনো কিছু জানতে চায়নি, জানালা বন্ধ করে দিল, আমি আর কোনো কিছু বলিনি। সকাল হলো, আম্মা পরের দিনই আরো ঘটনা শুরু হলো। আম্মা করলো কি, সকালবেলা আমাদের আলমারির কাছে সামনে কোরআন শরীফ পড়তেছে। তো আম্মা সবসময় আমাকে বকাবকি করে, কোরআন শরীফ পড়, কোরআন শরীফ পড়। তো আমি নামাজ পড়ে কোরআন শরীফ আর পড়বো না ফিল করলাম, জাস্ট অজিপা পড়বো। আলমারি থেকে আমি দাঁড়িয়ে অজিপা নিলাম। অজিপা নেওয়ার পরে, যেটা আমার কখনো হয়নি, অজিপা নিয়ে আমি ব্যাক করলাম, জাস্ট পিছনে ফিরলাম। পিছনে ফেরার পর পুরো আলমারি আমার পিঠের উপরে। এরকম একটা দুর্ঘটনা ঘটেছে? হ্যাঁ, পুরো আলমারি আমার পিঠের উপরে। আমার সাথে সাথে চিৎকার দিল, সবাই আসলো, সবাই আলমারি উঠিয়ে ধরলো। তো এরপর আমি চললাম, আমার কোনো ক্ষতি হয়নি। বাট এটা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, পসিবিলিটি নেই, বিকজ আমার ছোট ছোট বাগিনা বাগনি আছে, তারা এটার উপর অনেক সময় উঠে লাফাতো, অনেক সময় আলমারি হুট করে একা পড়ে যেতে পারে না। করতো, কোনো কিছু হয়নি। আমি স্বাভাবিক উচ্চতায় আমি হাত দিয়ে জাস্ট উপরের থেকে নিলাম, নিয়ে আমি ব্যাক করলাম। যাই হোক, ওই দিন ছিল স্যাটারডে, মানে আপনার এই স্যাটারডেতেই সব ঝামেলা হলো। কিন্তু প্রবলেম গুলো হচ্ছে। আচ্ছা, আপনি দীর্ঘদিন দেশের বাইরেও ছিলেন। আচ্ছা, এবং সেইখানেও আপনার অনেক প্রবলেম হয়েছে, এবং আপনি একটু ছোট্ট করে বলবেন, যেহেতু আমাদের সময় খুব কম, ছোট্ট করে বলবেন। আমি ছোট করে বলছি। এর পরবর্তীতে ওই দিন আমার একটা ঘটনা ঘটেছিল, আমি আর এটা শেয়ার করছি না। দীর্ঘদিন এরপর আমি দেশের বাইরে চলে গিয়েছি, তখন আমাকে কিছু তাবিজ দিয়েছিল, সেগুলো আমার কোনো প্রবলেম হচ্ছিল। বাট আমি পড়ালেখা করার জন্য সাইপ্রাস গিয়েছিলাম। তো ওই সময় আমার তাবিজ এগুলো আর আমার অতটা ফিল ছিল না, আমার তাবিজ যে কেন আমি লস্ট করেছি। যাই হোক, একটা সময় ছিল, ওটা সামার হলিডের পরে, শীতের আগে মুহূর্তে, যেটা আর কি, সেটা হলো ওই সময় আমাদের ওখানে আমরা যারা স্টুডেন্ট ছিলাম, পার্ট টাইম জব করতাম, আমাদের কিছু কাজের প্রবলেম হতো। তো আমি অনেকদিন থেকে আমার এক বড় ভাই আমাকে বলতেছিল যে তুমি ভিলেজ এরিয়াতে যাবা কিনা, ওখানে এক ধরনের ফার্ম আছে,
শিপ ফার্ম, ছাগলের ফার্ম, ওগুলাতে তুমি একটা পার্ট টাইম জব করে আসতে পারবা কিছুদিন, 1-2 মাস। তো আমি লাস্ট পর্যন্ত দেখলাম যেহেতু আমার কোনো অপশন নেই, সো আমার ওখানে যাওয়ার দরকার। ওকে আমি গেলাম। নর্মালি ভিলেজ গুলো হয় সিটি থেকে অনেক দূরে, আর ভিলেজ থেকে ফার্ম গুলো আরো অনেক দূরে হয়, সাধারণত প্রত্যন্ত এলাকায় যেখানে অনেক বন টাইপের থাকে, এবং ওখানে হয়। দেন আমি যখন ওখানে যাচ্ছি, আমি জেনে যাচ্ছি ওই বাড়িতে, ওই ফার্মে আরো কয়েকজন লোক থাকে, এটা জেনে আমি গেলাম। আচ্ছা। তো আমি যখন ওখানে যাচ্ছি তখন সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পরে দেন আমাকে আমার যে ফার্ম মালিক ছিল উনি আমাকে ওনার গাড়ি করে আমাকে ভিলেজ থেকে নিয়ে যাচ্ছে। তো ভিলেজ থেকে নেওয়ার সময় আমি দেখলাম এটা বিস্তীর্ণ বনাঞ্চল, ঝাউ গাছ আর ঝাউ গাছ, সবকিছু পার হয়ে টয়ে দেন উনি ওনার ওই বাড়িটার সামনে এসে দাঁড়ালো। খুলে আমাকে সেকেন্ড ফ্লোরে উঠাই দিল, এখানে তুমি ঘুমাবা। তখন আমি কোশ্চেন করলাম যে বাকিরা কোথায়, তখন উনি বললো যে বাকিরা আছে, তুমি ঘুমিয়ে পড়ো। ওকে ফাইন, কোনো কোশ্চেন করিনি। আমি শুয়ে গেলাম এবং আমি ওনার গাড়ি স্টার্ট নিতে শুনলাম উনি চলে গেছে। তো আমি মোটামুটি ঘুম টাইপের আমার চলে আসছে। ঘুম টাইপের চলে আসার পর মাঝরাতের পরে হবে হয়তো, এই সময় হঠাৎ একটা আওয়াজ আসলো বাইরের থেকে। আর যখনই আওয়াজ আসছে তখনই আমার খাটটা থেকে একটু দূরে ছিল জানালাটা, আমি কিন্তু হাত দিয়ে জানালাটা ধরতে পারি এমন এমন সিচুয়েশনে ছিল। তো আমি একটু জানালাটা সরালাম, ফাঁক করলাম। ফাঁক করার পরে দেখলাম নিচে আমি যে ফার্মে কাজ করতে আসছি ওই ফার্মের যে ছাগলগুলো, ওগুলো একদিক থেকে সারিবদ্ধ হয়ে বের হয়ে যাচ্ছে। আচ্ছা। আর বের হয়ে যখন যাচ্ছে আমি চিন্তা করলাম এগুলো কোন দিকে যাচ্ছে। তখনই দেখলাম এগুলো সোজা সামনের দিকে চলে যাচ্ছে এবং একটু দূরেই একটা সাদা টাইপের বাড়ির মতো দেখা যাচ্ছে। সাদা টাইপের বাড়ির মতো দেখা যাচ্ছে। আর প্রত্যেকটা ছাগল মানে একজনের পিছনে একজন এভাবে করে করে সারিবদ্ধ ভাবে চলে যাচ্ছে। আচ্ছা। বিষয়টা আমার ভয় লাগেনি, আমি জাস্ট চিন করলাম হয়তো ওগুলো কোনো কারণে ওখান থেকে বের হয়ে গেছে, সেই জন্য ওগুলা এভাবে করছে। তখন আমার মনে হলো আমি কি নামবো, এগুলো ঠিক করবো। তখন আমার মনে হলো না, বাড়িতে তো আরো লোক আছে, আমি এটা দেখার দরকার নেই। আমি শুয়ে পড়ছি, ঘুম চলে আসছে। সকালবেলা ঘুম আসার সাথে সাথে আমি নিচে দৌড়ে চলে আসছি। আসার সময় আমি কাউকে কোনো রুমে দেখিনি, নিচে বের হয়ে আসলাম। এসে আমি যেটা বাইরে তাকালাম, দেখলাম ছাগলগুলো সব ভিতরে, গেট বন্ধ করা। তখনই আবার আমি সামনের দিকে তাকালাম যে বাড়িটা আছে কিনা, এটা আমার ফিল ছিল না। আমি এমনি নর্মালি তাকাইছি, তাকানোর পরে দেখলাম কোনো বাড়ি নেই। তখন একটু আমার কেমন জানি লাগলো যে বাড়িটা কোথায়। তখন হয়তো আমি ভাবলাম যে ঝাউ গাছের আছে তো হয়তো পিছনে স্টেশন হতে পারে। এমন অবস্থা আমার মালিক আসছিল, বহুদিন আমি ওনার সাথে কাজ করছি। অনেকবার ওনাকে কোশ্চেন করলাম যে বাকিরা কোথায়। উনি আমাকে বলতেছে বাকিরা আছে, অন্য জায়গায় গেছে, ওরা আসবে, তুমি তোমার মতো করে কাজ করো, ডোন্ট ওয়ারি। তো আমি কাজে মন দিছি। বাট দুপুরের পরে উনি চলে গেছে। সন্ধ্যাটা যখনই আসতেছে তখন আমি উপরে চলে গেছি, যেহেতু এখন কেউ নেই। উপরে চলে গিয়ে আমি ভাবতেছি এখন সব একটা একটা করে। এরপরে যাই হোক আমি খেয়ে আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর আগের রাতের ঘটনাগুলো আমার কিছু মাথায় ছিল না। হঠাৎ করে সেম আগের রাতের মতো আবার আমার আরেকটা সাউন্ড হলো। সাউন্ডটা হওয়ার পরে সাউন্ডটা হলো ছাগল যদি শিং দিয়ে যদি কোথাও গুঁতো দেয় যে টাইপের সাউন্ড হবে, ঠিক এই টাইপের। আমি আবার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি দেখলাম যে না, আজকে একটু দেখি। এরপরে আমি আবার জানালাটা সরালাম, একটু হাত দিই। সরানোর পরে দেখলাম সেম ঘটনা, সাইকেলগুলো সবগুলো সারিবদ্ধভাবে বের হয়ে যাচ্ছে, সেম বাড়িটা। বাট যেটা আমার জন্য একটু ভয়ের ছিল সেটা হলো গতকালকে আমি বাড়িটা যতটুকু দূরত্বে দেখেছি, আজকে কিন্তু দূরত্বটা আরো কমে আসছে, কিছুটা আমার কাছে আরো কিছুটা স্পষ্ট মনে হচ্ছে। এবার সত্যি কথা আমি ভয় পেয়েছি এবং অনেক ভয় পেয়েছি, কারণ আমার বাড়িতে এখন কেউ নেই এবং একটা ঘটনা ঘটতেছে গতকালকে রাতে হলো যেটা আমি দিনে দেখিনি, এখন আবার সেটা হচ্ছে। আমি একদম খুব করে কম্বল টম্বল গায়ে দিয়ে আমি চুপচাপ শুয়ে আছি। এখানে আমি আমার মালিককে ফোন দিলাম, সে আমাকে ফোন রিসিভ করলো। সে রিসিভ করে আমাকে বললো তোমার এগুলো বই, ঘুমিয়ে পড়ো। আমি আবার দেখলাম সেম ঘটনাটা হচ্ছে, আমি চুপচাপ শুয়ে পড়লাম। পরের দিন আমার মালিক আসলো, আমি সংক্ষেপ করে বলছি, আমার মালিক আসলো, আমি তাকে আবার ডিটেলস ঘটনা বললাম, বাকিরা কোথায় বললাম। সে আমাকে বললো বাকিরা আছে, বাকিরা আছে, সো তুমি তোমার মতো কাজ করো। আমার ওই দিন আমি শিওর হলাম এই বাড়িতে কেউ নেই, এবং এখানে একটা কিছু প্রবলেম আছে। আমার মালিকটা আবার ওই দিন চলে গেল, আমাকে বললো দেখো তুমি থাকো, টেনশন করো না। বাট আমি ওই দিন জানি যে আমি এখন একটা প্রবলেমের মধ্যে আছি। সেম রাতটা আসবে, আবার ঘটনা হবে। আমি সেম রাত আবার এই ধরনের ঘটনা, ওভাবে ঘুমালাম, আমার ঘুম তো আসতেছে না, বলা চলে সাউন্ডের অপেক্ষা করতেছি। এর পরবর্তীতে সেম ওই দিন 3:30 আমি ঘড়ি ধরেছি, 3:30টার দিকে সাউন্ডটা আসলো। এর আগে আমি জানালায় হাতও দিইনি। 3:30টার দিকে যখন আসলো অনেক ভয় পেয়েছি, বাট তারপরে দেখতে চাইলাম যে আজকে হচ্ছে কিনা।
তো এরপর আমি যখন জানালাটা সরালাম, সেম, বাট আগের মতো আরো বেশি ভয় পাচ্ছি, বাড়িটা আরো ক্লোজ হচ্ছে এবং বাড়িতে স্পষ্ট দেখা যাচ্ছে নর্মাল সাদা রঙের বাড়ি, বাট ভিতরে লাইট জ্বলতেছে এই ধরনের। এই বাড়িটা আমি পুরো পরের দিন সেকেন্ড ডেতে আমি ঘুরে দেখছি ফার্মের অনেক দূর, আমি কোথাও কোনো বাড়ি দেখিনি, ঝাউ গাছ আর ঝাউ গাছ, কোনো পথও নেই। আমি যখন এটা দেখলাম তখন যাই হোক আমার যতটুকু দৌড়াদৌড়ি জানি ততটুকু দৌড়াদৌড়ি করলাম, অনেক কান্নাকাটি করেছি, ইভেন আমার মোবাইল থেকে বাড়িতে ফোন করেছি, আমার আব্বুর সাথে কথা বলেছি, আম্মুর সাথে কথা বলেছি। এখানে যখন কথা বলতেছি তখন বাংলাদেশে ফজরের আজান দিচ্ছিল, আমি শুনতেছিলাম। আব্বুকে বলতেছি যে আমি মনে হয় বাঁচবো না, মারা যাব, কি হচ্ছে এটা আমি আর বলতেছি না। আমি খুব কান্নাকাটি করতেছি কম্বল নিচে, কারণ এটা আমার জন্য সহ্য করা অসম্ভব ছিল। আমি না, পৃথিবীর আমার মনে হয় কোনো মানুষ পারবে না বিস্তীর্ণ এলাকায় এক বাড়িতে একটা মাত্র মানুষ, এবং সে দেখতেছি কিছু ঘটনা আজব টাইপের হচ্ছে। পরের দিন আমি ডিসাইড করে ফেলছি আমার এখান থেকে পালাতে হবে। পরের দিন মালিক আসলো, আমি তাকে অনেক বললাম, অনেক বুঝালাম, সে আমার কথা বিলিভ করে না। আমার তখন মনে হচ্ছিল কোনো একটা ঘটনা সে এখান থেকে আমার থেকে লুকাচ্ছে, কারণ তার ফার্মে এতগুলো ছাগল, কেউ না কেউ তো কাজ করতে হবে, বললে তো আমি চলে যাবো হয়তো। দেন সে দুপুরের দিকে চলে গেল, আমি বিকেলের দিকে আমি ওখান থেকে অনেক রিস্ক নিয়ে আমি ওখান থেকে পালালাম। পালিয়ে অনেক দূর হাইওয়েতে হেঁটে আসলাম, হাইওয়ের কাছাকাছি। দেন ওখান থেকে একটা লিফট নিয়ে গাড়িতে করে আমি চলে আসছি। চলে আসার পরে সবাই তো আশ্চর্য, কেন ফিরে আসলাম? তখন সবাইকে আমি বললাম এই ঘটনা, ওখানে আমি পালায় চলে আসছি। তখন যাদের সাথে আমি শেয়ার করেছি তখনই বলেছে হ্যাঁ হ্যাঁ ওই গ্রামে ওমোদোজ, ওই গ্রামটার নাম ছিল ওমোদোজ, বলে যে ওমোদোজ গ্রামে এই টাইপের কিছু প্রবলেম হয়, অনেকে ওখানে থাকতে চান, ওই ফার্মে পাঠাই, এবং ওই মালিকের আইডেন্টি আমাকে সবাই দিল যে এই টাইপের কিনা লোকটা। আমি বললাম হ্যাঁ। বলো আরে ওনাকে তো প্রচুর লোক দিলাম আমরা। যে যায় একদিন দুদিন পরে চলে আসে, পালায় চলে আসে এবং বলে যে ভাই উল্টাপাল্টা কোনো ঘটনা। তো আমি তখন ওই দেশি দুই একজনের সাথে আমি শেয়ার করলাম বিষয়টা, তখন তারা আমাকে বলে দেখো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতেই পারে, বাট ভালো হতো এই ঘটনাটা কেন ঘটতেছে আমি যদি আমার মালিকের কাছ থেকে শুনতে পারি। শোনা যায়। সে তো বলবে না আমাকে, কারণ বললেই তো তার ফার্মে আর কেউ কাজ করতে যাবে। ওকে, সো এই ছিল ঘটনা। আমরা একটা ছোট্ট ব্রেকে যাব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো। সো সেই পর্যন্ত আপনারা সঙ্গেই থাকুন। আর আমি আরো একবার বলে দিই, যারা এসএমএস পাঠাতে চান তারা এসএমএস পাঠাতে পারেন আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের এসএমএস করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনাদের এসএমএস নিয়ে ফিরে আসছে একটু পরে। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল। চলছে বুথ FM হন্টেড বাই এয়ারটেল। আপনি আপনার এয়ারটেল নাম্বার থেকে আমাদের এসএমএস পাঠাতে পারেন। এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। একটু আগে যখন ফার্ম হাউসের ওই ঘটনাটা শুনছিলাম তখন আমার বারবার করে সাইলেন্ট ল্যাম্পস মুভিটার কথা মনে আসছিল। অনেক চমৎকার একটা মুভি। সাইলেন্ট ল্যাম্পস মুভিটার কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো সাইলেন্ট হিল মুভিটার কথাও। ইচ্ছা করলে দেখতে পারেন, অনেক ভয় লাগে, অনেক ভয় পাবেন, এবং আমার কাছে মনে হয় যে দুর্দান্ত দুটি মুভি, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। এনিওয়েজ, আমার কাছে বেশ কিছু এসএমএস রয়েছে। আমাকে শিশির ধানমন্ডি ভূতের গলি থেকে লিখেছেন যে আমার অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। রসি আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন, তিনি আমাদের সাথে শুনছেন ভূত FM কম্বলের নিচে। ডেডম্যান পিয়াস রাজশাহী বনালী মোড় থেকে লিখেছেন এবং তিনি ভূত FM শুনছেন লাস্ট 2 উইক থেকে। এছাড়াও আমাকে মহিন এসএমএস করেছেন, আজকে আমি ফয়সাল প্রিন্স একসাথে শুনছি, থ্যাংক ইউ। ইয়ামিন সিলেট থেকে লিখেছেন আমাদেরকে এবং তাদের কাছে ঘটনাগুলো অনেক বেশি ভালো লাগছে। আপনারা যারা এসএমএস পাঠাচ্ছেন তারাও এসএমএস পাঠাতে পারেন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল করতে চান তারা ইমেইল পাঠাতে পারেন boothfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। চলে যাব আবারও ঘটনায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, আপনার নামটা বলবেন। হ্যালো লিসেনার্স, আমি রুবেল, আমি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ছি। ওকে, সো আমার যে ঘটনাটা ঘটেছিল বেসিক্যালি চিটাগাং। আচ্ছা,
সো আমার ঘটনা তখন আমি ক্লাস 9-এ পড়ি এবং ঘটনা ছিল আমাদের বাসা রিলেটেড। আচ্ছা। আমরা চিটাগাংয়ে যে বাসাটায় ভাড়া থাকতাম, বাসাটা ছিল পুরানো বিল্ডিং মানে খুব একটা যে পুরানো তা বলবো না, মানে জমিদার বাড়িগুলো যেরকম হয় ওরকম না। বাড়িটা হচ্ছে মানে আশেপাশে যতগুলি বিল্ডিং ছিল ওই হিসাবে একটু পুরানো বিল্ডিং ছিল এবং বাড়িটা ছিল টোটাল দোতলা, নিচে 4টা ফ্ল্যাট, উপরে 4টা ফ্ল্যাট এবং আমরা দোতলাতেই থাকতাম। আচ্ছা। সো আমার একটা স্বভাব ছিল যে রাত জাগা বলতে যে আমার রাতে ঘুম আসতাম। তো সকালে স্কুল থাকাতে প্রায় সময় দেখা যেত আব্বু আমি জোর করে মানে ঘুম পাড়াই দিতে, বাট আমি কিন্তু ঘুমাইতাম। তো মানে ঘুমাইতাম না বলতে ঘুমার অ্যাক্টিং করতাম, কিন্তু আমার কিন্তু আসলে ঘুম আসতো না। আচ্ছা। তো এটাই হচ্ছে তারপরে যেটা হলো যে একদিন হঠাৎ মানে মাঝরাত আমি কিন্তু স্টিল জেগে আছি, আমি যে ঘুমাইছি তা বলবো না, জেগে আছি। তো আমি দেখছি আমার, আচ্ছা একটা কথা যেটা বলি, আমি যে রুমে থাকতাম ওই রুমটা ছিল মানে একদম সামনের রুম। আচ্ছা। মানে আমার যদি ঘরে ঢুকতে হতো ওই দরজাটা মানে নক করে আমার রুম দিয়ে ঢুকতে হতো। এবং আমার আরেকটা কথা যেটা বলবো, আমার রুমের সামনে যেটা জানালা ছিল এবং ওই জানালা দিয়ে বাইরে যদি কেউ করিডোর দিয়ে হেঁটে যায় স্পষ্ট দেখা যায়। তো স্পষ্ট দেখা যায় মানে একটা লোক যাচ্ছে এটা দেখা যায়, তোমার তার শ্যাডোটা এটা অনুভব করা যায়। তো একদম যে ক্লিয়ার যে ফেস দেখা যেত তা না। But আমি বুঝতে পারতাম যে কেউ হাঁটছে কেউ যাচ্ছে এরকম। তো ঘটনা যেটা হয়েছে, আমি একদিন হঠাৎ এরকম মাঝরাতেই ঠিক আমি জেগে আছি, তো আমি দেখছি যে একটা লোক আমার মনে হচ্ছে যে সে হাঁটছে, আমাদের করিডোরে হাঁটছে। এবং লোকটা কেন জানি মনে হচ্ছে মেবি তার শ্যাডো দেখে মনে হচ্ছিল সে একটা মিডল এজ ম্যান এবং তার মেবি দাড়ি ছিল এবং মনে হয় তার পরনে সাদা কাপড় ছিল। তো আমি যেহেতু মাঝরাত আমার মনে হচ্ছিল মেবি আমি ভাবতে পারছিলাম যে প্যারানর্মাল কিছু আমার মাথায় আসে নাই, আমি ভাবছি হয়তো চোর হতে পারে, বা আমি দেখতে থাকলাম যে দেখি লোকটা কি করে। আচ্ছা। তো সে দেখছে জাস্ট কিছু করছে না এবং সে জাস্ট করিডোর এখান থেকে এখানে হাঁটছে। তো ইভেন আমার মনে হলো লোকটা মেবি ছাদে উঠেছে, আমি একটু হালকা আওয়াজ পাচ্ছি। আচ্ছা। তো এরপর প্রায় আমি 15-20 মিনিট ধরে সেম জিনিসটা দেখছি। আমি চিন্তা করছি যে কে হতে পারে, কি হতে পারে না হতে পারে। দেন এই চিন্তা করতে করতে ওই দিনের মতো আমি ঘুমিয়ে গেছি। দেন নেক্সট যে ঘটনাটা আবার হলো, আমি পরদিন সকালে আমার আব্বু আম্মুকে এই ঘটনাটা বলি এবং তারা যেটা হয় যে বলে যে রাত জাগা হয়তো উল্টাপাল্টা দেখছো, এই টাইপের ঘটনা এখানে হওয়া সম্ভব না, নিচে সিকিউরিটি গার্ড আছে এবং ওরাও কিছু দেখে থাকে নাই, সো মেবি তোমার ভুল হয়েছে। তো এরপর ঠিক আছে আমি খুব একটা, কিন্তু এরপর জিনিসটাই যেহেতু আমি ঘুমাই নাই, এই জিনিসটা আমার বেশি আসলে একটু এফেক্ট করছে জিনিসটা, মানে মাইন্ডে আছে যে, কারণ আমি কিন্তু ঘুমছিলাম না, হ্যালোসিনেশন হওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা। সো দ্যাটস ওয়াই তারপর যেটা হলো যে আমি নেক্সট আবার ঘুমাইছি, তো কয়েকদিন আমি এই জিনিসটা দেখি নাই, যদিও আমার যেটা বললাম যে রাতে একটু ঘুম আসেন। তো নেক্সট এই জিনিসটা আমি আবার দেখলাম এবং এবার দেখলাম আর একটু ভয়ঙ্কর ভাবে দেখতে সেম ছায়া, সেম এইজ পিপল এবং সে সেম সিস্টেমে করিডোরে হাঁটছে। আমি ছায়াটা স্পষ্ট দেখছি এবং এবার দেখছি যে ছায়াটা একটু কেমন জানি মনে হচ্ছে আমার দরজার দিকে আসছে এবং আমি হালকা নক অনুভব করছি। এরপর আমি খুবই ভয় পেয়ে যাই, যেহেতু দরজায় আমি হালকা নক পাইছি। দেন সাথে সাথে ভিতর রুমে আব্বু আম্মু ছিল, আব্বু আম্মুকে ডাকার পর আব্বু সাথে সাথে একটু সাহসী প্রকৃতির মানুষ আর এইসব বিশ্বাস মানে প্যারানর্মাল বা সাথে সাথে টর্চ নিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে আশেপাশে মোটামুটি পুরো করিডোর এবং ইভেন ছাদে পর্যন্ত উঠেছে। নিচে আমাদের সিকিউরিটি গার্ড ছিল, ওনাকে বলা হয়ে মানে ওনার যদিও ডিউটি করার কথা, উনি আধঘুম অবস্থায় ছিলেন মাঝরাত। উনি বললেন যে স্যার আমি কাউকে দেখিনি এবং নিচে আমাদের যে মেইন গেট ওটা স্টিল তখনও তালা মারা। সো আব্বু বলছে যে তুমি কাউকে দেখো না, যদি কাউকে দেখে থাকো এত তাড়াতাড়ি ওনার পক্ষে মানে এইভাবে ভ্যানিশ হওয়া পসিবল। আমি বলছি আব্বু স্টিল আমি তোমাদেরকে ডাকার আগে পর্যন্ত আমি মানে জিনিসটা অবজার্ভ করছি। তো এরপর যেটা হলো যে মানে ওই দিন আমি এরপর আর ওই রুমে থাকার আর সাহস পাইনি। মেইন কথা হচ্ছে যেহেতু জিনিসটা আমার সাথেই হচ্ছে। পরবর্তীতে আব্বু আম্মু বললো ঠিক আছে তোমার ওই রুমে থাকা লাগবে না, আমরা ওই রুমে থাকবো। পরবর্তীতে আব্বু আম্মু ওই রুমে থাকা লাগবে মানে থাকতে শুরু করলেন। দেন এরপর যেটা হলো যে একদিন এই ঘটনাটা আম্মু দেখছে, কিন্তু আম্মু খুব একটা বেশি দেখে না, আম্মু মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। তো আম্মু দেখছে যে জাস্ট এরকম একটা শ্যাডো, কিন্তু শ্যাডোটা আম্মু দেখছে যে এইভাবে হাঁটছে, সেটার পর জিনিসটা উধাও বলতে উধাও হয়েছে উনি দেখেন, মানে জাস্ট করিডোর দিয়ে, আমি যেটা বলতেছি যে করিডোর দিয়ে যখন জিনিসটা যাচ্ছে, যাওয়ার পর করিডোরে সে আর এদিকে ব্যাক করছে না, করিডোর দিয়ে আমাদের মানে এরপর যদি সে উধাও হইতে চায় তার একটাই ওয়ে আসছে, তার লাভ দিতে হবে দোতলা থেকে। সো এরপর আম্মু আর জিনিসটা দেখে না বলে আম্মু আর অত পাত্তা দেয় না, ভাবছে হয়তো মেবি যেটা একবারের মতো সে দেখেছে। আচ্ছা এরপর আম্মু জিনিসটা কত পাত্তা দেয় না, কাউকে কিছু বলো। নেক্সট যে ঘটনাটা হলো এটা এবার মানে যেটা মেইন হরর ঘটনাটা যেটা ঘটছে, এটা হচ্ছে যে এক যে আব্বু আমাদের দেশের বাড়ি যাওয়াতে আব্বু আস্তে আস্তে রাত হয়ে গেছে, ওই দিন 1টা বেজে প্রায় আব্বু আম্মু মানে ঘুমাতে ঘুমাতে রাতে 2টা বেজে গেছে। আম্মু কিন্তু তখনও ঘুম আসেনি, প্রায় 2:30টার দিকে 3টা, আমি আসলে এক্সাক্ট টাইমটা বলতে পারছি। ওকে, নো প্রবলেম। তো এমন সময় এবার আম্মু কিন্তু জাগা এবং আম্মু সেম সেই শ্যাডোটা দেখলো, সে মিডল এজ ম্যান। দেন আব্বুকে সরাসরি সে ডেকে বললো যে দেখো এরকম জানলা দিয়ে আমি এরকম একটা লোক দেখি, এবং আব্বু সেম জিনিসটা দেখছে। দেন আব্বু এবার মোটামুটি সে একদম একটা লাঠি নিয়ে টর্চ নিয়ে মোটামুটি দরজা খুলে বের হলো। বের হওয়ার পর সে সেম জিনিস, কেউ নেই, চারিদিকে আলো টালো দিলে, এবং এই সময় কিন্তু সিকিউরিটি গার্ড একদম সজাগ, সে নিচে ডিউটি করছে এবং আমাদের মেইন গেট স্টিল আগের মতোই তালা মারা। দেন বাসায় এসে যেটা দেখলেন যে আম্মু ফিট হয়ে গেছে। এখন পরবর্তীতে আম্মুকে যখন স্বাভাবিক করা হলো, দেন আম্মু বললো যে আব্বু যেই মোমেন্টে দরজা খুলতে যাচ্ছিলেন আম্মু কিন্তু স্টিল ওই ছায়াটা থেকে তাকাইছে।
এবং ছায়াটাকে যেটা আম্মু দেখলেন যে আম্মুর চোখের সামনে স্পিচ হয়ে ভ্যানিশ হয়ে যেতে দেখছিলাম। জিনিসটা হয়তো আমি ওইভাবে ব্রিফ করতে পারছি না, কারণ উনি নিজের চোখে দেখেছিলেন তো পরিস্থিতিটা, নিশ্চয়ই খুব ভয় পেয়েছিলেন, যার কারণে উনি ফিট হয়ে গেছে। পরবর্তীতে যেহেতু এবার সরাসরি দেখা হয়েছে, দেন আমরা আমাদের যে বাড়ি ওয়ালি, উনি কিন্তু ওই বাসায় থাকতেন, উনি মাসে মাসে এসে ভাড়া নিতে আসতেন। ওনাকে বলা হয়েছে ঘটনাটা, তো উনি বললেন যে এই ঘটনা আমাদের আগের যারা মানে ভাড়াটিয়া ছিল ওরাও ঘটনাটা দেখছে, বাট কথা হচ্ছে যে মানে জিনিসটা কারো কোনো ক্ষতি করে না, মানে ওরা বলছে জাস্ট এরকম শ্যাডো দেখছে এবং কোনো প্রকার ক্ষতি বা কারো কোনো প্রকার কিছু না করে তো ওরা জিনিসটা নিয়ে এত মাথা ঘামায়নি, এবং জিনিসটা মানে অনেকে বাসাও ছেড়ে দিছে, বাট বাড়ি এলি এই কথাটা গোপন রাখে যাতে ঘরটা ভাড়া হয়। আচ্ছা জানাবো, আমরা জিনিসটা একটা সুরাহা করতে চাইলাম, তা আমরা আমাদের মসজিদের ইমাম সাহেব অনেকদিন ধরে, উনি একজন বিজ্ঞ লোক, অনেকদিন ধরে মসজিদে নামাজ পড়েন, ওনাকে ডাকা হল যে ঘটনাটা কি দেখাচ্ছেন। উনি পুরা বাড়ি চারিদিকে দেখলেন। আর আরেকটা কথা যেটা বলে রেখেছে, আমাদের বাড়ির সামনের জায়গাটা কিন্তু পুরো ফাঁকা, আর যদি নিচে কোনো মানুষ হেঁটে যায় ওনার ছায়াটা নিচতলায় আসে, দোতলায় কিন্তু একটা মানুষের ছায়া পসিবল না। বুঝতে পেরেছি, হ্যাঁ। তো হুজুর বললেন যে, হুজুরের কাছে একটু সন্দেহ হলো, বাট উনি সরাসরি কিছু বলেন। উনি আমাদের বাড়ি লিখে জিজ্ঞেস করলেন যে আচ্ছা এই ঘরের কনস্ট্রাকশনের সময় কি হয়েছিল আমাকে একটু বলেন। তখন বাড়ি আসল ঘটনাটা বলেন যে এই ঘটনাটা হচ্ছে ওনার বেসিক্যালি আমাদের যিনি বাড়ির মালিক, উনি একটা সরকারি চাকরি করতেন এবং ওনার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে উনি বাড়িটা করছিলেন। আচ্ছা, তো দেখা যায় যে জীবনের শেষ পর্যায়ে উনি খুব হতাশ ছিলেন ওনার ভাইদের সাথে এই সম্পত্তিজনিত কারণে। তো এই বাড়িটা উনি ওনার জীবনের সব সঞ্চয় দিয়ে করছিলেন, এবং বাড়িটা যখন দোতলার কাজ কমপ্লিট হয়েছে, দেন টাঙ্কি করার সময়, ঘরটা কিন্তু 5তলা কন্ডিশনের, তো দোতলা করার সময়, টাঙ্কি করার সময় দিনের বেলায় তিনি হঠাৎ আচমকা ছাদ থেকে পড়ে মারা যায়। এবং তার মৃত্যুর ঘটনাটা একটু রহস্যময়, কারণ একটা মানুষ দিনের দুপুরে এইভাবে ছাদ থেকে পড়ে মারা যাওয়াটা এটাও একটু অন্যরকম, বাট এটা নিয়ে খুব একটা ঘাটাঘাটি হয় নাই। নর্মালি সে মারা যেত, এই কারণে ঘরটা দোতলা এবং এরপর আর মানে বাড়া হয় নাই, 5তলা করা হয় নাই। দেন নেক্সট হুজুর বললেন যে আপনারা যে লোকটা দেখেছেন তার একটু বিবরণ দেন, জাস্ট সেম যে একটা সাদা শ্যাডো মিডল এজে মেবি দাঁড়িয়ে হতে পারে। দেন বাড়ি এলিকে জিজ্ঞেস করলেন যে আপনার হাজবেন্ডকে দেখতে, মানে বাড়ি এলি বললেন জাস্ট মানে আমার হাজবেন্ড দেখতে ওই টাইপের ছিল, যেহেতু আমরা এক্সাক্ট তার চেহারাটা বলতে পারছি না। তাইলে হুজুর বললেন যে মেবি তার ঘরটা করার সময় তিনি যখন মারা যান, মেবি তার যে আত্মাটা ওই শান্তি পায় না, মানে কারণ ঘরটা উনি দেখে যেতে চাইছিলেন এবং উনি একটা সেটেলমেন্টের জন্য ঘরটা করছিলেন। মেবি ওনার এই আত্মাটাই এই পুরা বাড়িতে আচরণ করে এবং মেবি ওই জিনিসটা, এবং কারো কোনো ক্ষতি করে না, সে জাস্ট ঘুরে ঘুরে দেখে। আচ্ছা, এরপরে যেটা হলো, হুজুর আরেকটু জাস্ট একটু বলতে পারছি যে হুজুর বললেন যে ঘটনাটা একটা সুরাহা, মানে উনি বললেন যে একটা গরু সৎকা দিয়ে মোটামুটি এলাকার যত গরিব মানুষ আছে ওদেরকে খাই দিয়ে, এবং হুজুর একটা ওই দিন দোয়া মাহফিলের আয়োজন করলেন, কোরআন শরীফ খতম করা হলো ওই দিন। দেন এরপর যেটা হলো যে মানে এরপর আর এই ধরনের ঘটনা আমরা দেখিনি। আচ্ছা, উনি আরেকটা মাঝখানে কাজ করেন, প্রতি রুমে বা পুরা ঘরটাতে দোয়া টোয়া পরে পুরা ঘরটা বন্ধ করার মতো একটা ব্যবস্থা করলেন। এরপর আমরা আপনারা আর এই ঘটনাটা দেখি। এরপর স্কুল ভাই আমি মানে এসএসসি পাশের পর আমার নটরডেম কলেজে ভর্তি সুবাদে আমি ঢাকায় চলে আসি। দেন এরপর আমার চিটাং যাওয়া হয়েছে। চিটাং যাওয়া আমি এখন ওই এলাকাতে যাই, এবং ওই এলাকাতে গিয়ে আমি স্টিল ওই ভাড়াটিয়াদের সাথে কথা বলতে, ওরা বলছে যে না ওরাও আর এই রিলেটেড কিছু দেখেনি, এবং স্টিল ওখানে ভাড়াটিয়া আছে, ওই বিল্ডিংটা স্টিল এখনো চিটাং এ আছে। ওকে, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, অনেক ধন্যবাদ। আমাদের কিছু SMS চলে এসছে মাঝখানে, আমাকে গ্লোরি সেগুন বাগিচা থেকে SMS করেছেন। এছাড়া আমাকে SMS করেছেন জিয়াউল মোল্লা, এবং তিনি SMS করেছেন আমাকে রাজশাহী থেকে। সাহাদ সিলেট থেকে আমাদের SMS করেছেন। 3 ইয়ার যাবত তিনি ভূত FM শুনছেন না, ভূত FM এর বয়সে 3 বছর না, আপনি ভুল করছেন সম্ভবত। আরমান আমাদের হাটহাজারী থেকে লিখেছেন, ভাইয়া কেন জানি তার হচ্ছে মানে খুব একটা আজকে ভয় লাগছে না। আর আমি যেটা বলবো যে যদি ভয় না লাগে তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের কিছু ভয়ের ঘটনা পাঠিয়ে দিতে পারেন, কারণ আমাদের পুরোপুরি নির্ভর করতে হয় আপনাদের উপরে। নিম আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদের SMS করেছেন খিলগাঁও থেকে আবরার, এছাড়া আমাদেরকে SMS করেছেন তন্ময়, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি পলি লাস্ট 2 উইক তিনি ভূত FM শুনছেন। এছাড়াও প্রিন্সেস নাবিলা আমাদের SMS করেছেন, রুহুল আমিন আমাদের SMS করেছেন মিরপুর 1 থেকে নতুন আমাদের সাথে জয়েন করেছেন। আশা করবো যে এখন থেকে রেগুলার আপনাকে পাবো। মিল্টন আমাদের নরসিংদী দাসপাড়া থেকে SMS করেছেন। এছাড়াও সোহেল চন্দনপুর থেকে আমাদের SMS করেছেন। আরো একবার বলে দিই, যারা SMS করতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ঘটনা পাঠাতে চান, অনেক ভয়ের ঘটনা, যে ঘটনাগুলো আমি গত সপ্তাহে বলেছিলাম, এবারও বলি, ঘটনা কোনটা ভালো, মানে অনেকেই হয়তো মানে এটা প্রশ্ন করবে যে কোন ঘটনাগুলো ভালো। আসলে ঘটনা ভালো বোঝার একটা খুব সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনার যে ঘটনাটি, এই ঘটনাটা যদি আপনাকে কেউ বলতো তাহলে আপনি ঠিক ভয় পেতেন কিনা, তাহলে বুঝতে পারবেন। বাট আমরা মানে এটা একদমই সত্যি যে আমরা সবচাইতে সেরা ঘটনাগুলো তুলে নিয়েছি। সুতরাং আপনার ঘটনা যদি ভালো হয়, ডেফিনেটলি আপনার ঘটনা আমরা পড়বো এবং আপনি স্টুডিওতে উপস্থিত থাকবেন। আমরা চলে যাই পরবর্তী আমাদের গেস্টের কাছে। তার একটা ঘটনা আছে, আপনার নামটা একটু বলবেন।
আমি মিজান খিলগাঁও এরিয়া থেকে আসছি। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা 2002 এর দিকের ঘটনা। আমরা একটা নতুন বাড়িতে উঠি, বাড়িটাকে নতুনই করে। তো 5টা রুম ছিল, ওই বাড়িতে 5টা ভাড়াটিয়া। আমরা লাস্টে উঠি। তো উঠার সময় আমরা ওই বাড়ির কেয়ারটেকার ছিল, বাড়িওয়ালা ওই বাড়িতে থাকতো না। কেয়ারটেকারকে জিজ্ঞাসা করি যে ভাই এই বাড়িতে ঠিক মতো পানি গ্যাস এগুলো থাকে কিনা। ও বললো ঠিক আছে, সব ঠিক মতো থাকে। তো আমরা ওঠার পরে 1 মাস ঠিক মতোই সব ছিল। 1 মাস পর থেকেই সমস্যা সৃষ্টি হইলো, পানি ঠিক মতো আসতো না। তো দিনে আসতো, রাত্রে বেশিরভাগই রাত্রে পানি আসতো না, আমরা পাশের বাড়ি থেকে পানি আনতাম। তো এরকম অনেকদিন চলার পরে তো এই কেয়ারটেকার মিস্ত্রি আনার পরে সে পানি দিনের বেলাতে আসে, রাতের বেলাতে আসে না, এরকম চলতেছে। একদিন আমার মা, আমাদের ঘরটা কলপারের সাথে ছিল, রাতে শুনতেছে যে কেউ কলসে তো পানি নিচ্ছে, পানি পড়ার শব্দ হচ্ছে। তো মা ভাবলো রাত্রে পানি আসছে, এই কারণে সে পানি আনতে যাচ্ছে। তো দরজা খুলে কলসি নিয়ে উনি গোসলখানায় গেলেন। যাওয়ার পরে দেখতেছে যে কলপারে কেউ না, অথচ পানি পুরো ভিজে আছে এরকম দেখা যাচ্ছে। তো কল দিয়ে চাপ দিল, টিউবওয়েল দিয়ে চাপতেছে, কিন্তু কোনো পানি আসতেছে না। মনে হচ্ছে যে অনেক দিন যাবত কেউ টিউবওয়েল চাপে না। তো আম্মু চলে আসলো। তার কয়েকদিন পরে আবার এরকম শুনলাম আম্মু। তো যে দেখে আসলে এরকম কিছুই না, পানি নেই। তো কিছুদিন পরে ওই বাড়িতে একটা ভাড়াটিয়া ছিল, উনি করলো কি রাতে টয়লেটে যাওয়ার জন্য উঠছে। ওঠার পরে যাচ্ছে, দেখে কি আমার আম্মা আপনার ওই গোসলখানাটা যেখানে ছিল পাশেই টয়লেট ছিল, আর বাঁ দিকে রান্নাঘরটা ছিল। তো দেখে কি ওইখানে আমার আম্মা দাঁড়ায় আছে। তো ওনাকে দেখে আমার আম্মা টয়লেটের দিকে গেছে। তো উনি সামনে যাওয়ার পরে টয়লেটের দিকে গেল, যা দেখে গোসলখানার লাইট ধরানো, টয়লেটের লাইট ধরানো, টয়লেটে কেউ নেই। উনি ওই কিছু মনে না করে তারপর টয়লেটের থেকে আসতেছে, ঘরে যখন যাবে ঠিক তখন তার মনে হলো যে এইমাত্র খালাম্মাকে দেখলাম, কিন্তু এখন দেখি না, সে তাহলে কোথায় গেল। তো সে বুঝতে পারলো যে সামথিং রং, সমস্যা আছে এখানে। ভয় পেয়েছে, উনি ঘরে চলে যায়। পরদিন সকালে বলে এই ঘটনা এই আমি দেখছি। আম্মা বলে তো আমি তো রাতে ঘুম থেকে উঠি না, উঠলেও তোমার আঙ্কেলকে নিয়ে উঠি। তো ওদিন আম্মা আসলে উঠে নাই। তো তারপরে কয়েকদিন পরে বাড়িতে একজন লোক ছিল আমাদের পাশের ঘরেই, উনি রাতে ঘুম থেকে উঠে টয়লেটে যাচ্ছে। তো উনি টয়লেটে যাওয়ার সময় দেখতেছে যে টয়লেটের উপরে ওই জায়গাটা পাকা ছিল, এখানে একজন মহিলা সাদা কাপড় পরা উনি বসে আছে, ওনার কোলে একটা বাচ্চা ছিল। তো উনি বাচ্চাকে কিছু একটা খাওয়াচ্ছে। তো উনি দেখে খুব ভয় পেল যে রাতে, এত রাতে এখানে এরকম হতে পারে না। তো উনি খুব ভয় পাওয়ার পর চিৎকার দিয়ে এখানে অজ্ঞান হয়ে যায়। তো ওনার মেয়ে তারপর ছেলে ওনারা আইসা ঘরে নিয়ে যায়। তো ঘরে নিয়ে যাওয়ার পরে ওনার অ্যাক্সেসকে করার পর দিন এই ঘটনাগুলো উনি বলে। আর এখানে আসলে একটা ঘটনা হচ্ছে, ওনার মেয়ে তখন সেই মুহূর্তে প্রেগনেন্ট ছিল। তো তার কিছুদিন পরে ওনার মেয়ের একটা ছেলে বাবু হয়। তো বাবুটা তখন নাকি ডেড পৃথিবীতে আসে। তো গেল এই ঘটনা। তারপরে কিছুদিন পরে আমাদের পাশেই আর একটা ভাড়াটিয়া ছিল, ওনার নাম ছিল সেলিম, উনি ট্যাক্সি চালাইতো। তো উনি টয়লেটে যাচ্ছে, এরকম টয়লেটে যাওয়ার সময় দেখে কি ওই টয়লেটের উপরেই একটা পাশ দিয়ে বড় গাছ ছিল, গাছে কেউ একজন মহিলা মানে এই গলায় ধরে দিয়ে ঝুলে আছে। তুমি দেখে সাথে সাথে কেউ চিৎকার দেয়। তো চিৎকার দেওয়ার পর সবাই ধরে ঘরে আনার পরে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে। তুমি রাত্রেবেলা আমি এই ঘটনা দেখছি। তুমি ঘটনা দেখার পরে তার কিছুদিন পর থেকে ওনার ঘরে ফ্যামিলির সাথে খুব সমস্যা সৃষ্টি হইতেছে, খুব ঝগড়াঝাটি চলে। তো একদিন ওনার ওয়াইফ বাড়িতে চলে যায়। তো উনি রাতে বাসায় আসে, সেলিংয়ে আসার পরে উনি ঘরে রাত্রে ঘুমাইতে যায়। তো সকালে 10টা-11টা বেজে গেছে, উনি ঘর থেকে বের হইতেছেন না। তো আমরা যে নক করি, দরজা খুলি না। পরে যখন 1টা-1:30 বাজে তখন বাড়ির কেয়ারটেকার বলতেছে দরজা ভাঙবো। তো দরজা ভাঙার পরে আমি ঘরের ভিতরে যাই, দেখি কি উনি ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। এটা আপনার চোখের সামনে ঘটেছে? একেবারে আমি নিজেরা সবাই দেখছি। তো উনি মারা গেছে। বাড়িতে খবর দেওয়ার পর ওনার বাবা আসলো, মা আসলো, ওয়াইফ আসলো। এই বাসায় আর কি কি দুর্ঘটনা ঘটেছে? এই বাসায় তারপরে ওই বাড়িতে ম্যানেজার একদিন রাতে কোনো মেয়ের গোঙানির শব্দ শুনতেছে। শোনার পরে সে তাড়াতাড়ি দরজা খুলে বের হওয়ার পরে দেখতেছে যে একটা মেয়ে মেঝেতে শুয়ে আছে ওই টয়লেটের কাছাকাছি। অর্ধেক বডি দেখা যাচ্ছে, অর্ধেক বডি টয়লেটের দিকে, পিছনে হাত বাঁধা আর মুখটা বাঁধা ছিল ওনার। তো ওই আপনার কেয়ারটেকার করলো কি ওনাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি ওনার কাছে যাচ্ছে। তো কেউ
টয়লেটের দিক থেকে টেনে তাকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। উনি যাওয়ার পরে যাই দেখতেছে টয়লেটের লাইট ধরানো, তারপরে দুশোখানা লাইট ধরে, কিন্তু ওই মহিলা নেই। চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। তারপরে আপনার ওনার ছেলে আইসা দেখো যে এই অবস্থা, ওনার অবস্থা খুব তখন খারাপ ছিল। ওনারে হসপিটাল নিয়ে যাওয়া হয়, ডাক্তার বলে উনি হার্ট অ্যাটাক করছে। হার্ট অ্যাটাক করার পরে কয়েকদিন পরে উনি ঘটনা বলে যে এই আমি দেখছি। তার 2-3 সপ্তাহ পরে উনি আবার হার্ট অ্যাটাক করে উনি এখানে মারা যায়। তো এরকম চলার পরে আমরা যে রুমে ছিলাম ওই রুম থেকে সেলিম ভাই যে রুমে ছিল মারা গেছে, আমরা ওই রুমে শিফট হই। কলপাড়ায় এখানে সমস্যা দেখে এই রুম চলে যাই। তো চলে যাওয়ার পরে আমি একদিন রাতে শুয়ে আছি, দেখতেছি যে মনে হচ্ছে যে সেলিম ভাই বাইরে খালি গায়ে দাঁড়ায় আছে। আমি চিৎকার দেওয়ার খুব চেষ্টা করতেছি, আমার মুখ থেকে কোনো শব্দ বের হইতেছে না। তো আমার আব্বা তাড়াতাড়ি সেলিম ভাই মানে মৃত, যিনি ফ্যানে ঝুলে পড়েছিলেন। তো আমার কোনো শব্দ বের হতেছে না। তো আমার আব্বা দৌড়ে আসলো, আসার পরে বলছে কি হয়েছে। আমি বলি আব্বা আমি দেখছি। আব্বা বলতেছে তুমি তোমার হয়তো মোবাইল দিচ্ছিল, তুমি এই কারণে করতেছিল, শব্দ বের হইতেছিল না। তো এখানে একটা কথা বলে রাখি, ঠিক ওই মুহূর্তে আমার আম্মা ওই বাড়িতে খুব অসুস্থ হয়ে পড়ে। যে অনেক ডাক্তার দেখাইছি, তো কোনো সুস্থতা দেখতেছি না। তো আমি এই ঘটনা বলার পরে আমার আব্বা বলতেছে যে আমার ওয়াইফ এখানে অসুস্থ, ছেলেটা যে বিভিন্ন জিনিস দেখে পাশের বাড়িতে এখানকার লোকাল একজন লোক ছিল মুরব্বী। তো উনি বলতেছে আসলে এই বাড়িটা একটা ডোবা ছিল, ডোবার উপরে মাটি মাটি ফেলা নতুন বাড়িটা করছে। তবে ডোবাটা যখন ছিল তখন এই যে একটা মেয়েকে কেউ মেরে এই ডোবার ভিতরে বাসের সাথে বাড়িটা ঝুলাই রাখছিল হাত পা বেঁধে। তো তারপরে আবার ওইখানে একটা ওই যে গাছটা ছিল, ওই গাছটা নাকি একজন মহিলা সুইসাইড করছিল। তো এই ঘটনা কিন্তু এই ঘটনাগুলো আপনাদের বাড়ির লোকজন প্রত্যেকেই দেখেছেন। প্রত্যেকে দেখছে যে যার সাথে যাই ঘটতেছে তাই কিন্তু কিছু না কিছু ঘুরা ফিরা মিল আছে। সাথে মিল আছে। তারপরে আমরা ওই বাড়িটা ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে নতুন বাড়িতে যাওয়ার ঠিক 14 দিন পরে আমার মারা যায়। আচ্ছা, কিন্তু আপনার সেই আলামতটা আপনি আগেই পেয়েছিলেন, এই হচ্ছে ঘটনা। এনিওয়েজ, আজকে মোটামুটি এখানেই আমাদের ঘটনাগুলো শেষ হয়ে যাচ্ছে। আমরা কিছু SMS পড়ে ফেলবো এখন। এবং তমা আমাকে সিলেট থেকে লিখেছেন যে তিনি নাকি ভয়ে ঘেমে যাচ্ছেন। আচ্ছা, অনেকেরই আমার